নমস্কার, সুকৃতিদের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে পরিষ্কারভাবে দেখতে পেলে একটু কমেন্টস করুন। সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু লিখুন। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। যা কমেন্টসটা দেখতে পেলে একটু শান্তি, যে কমেন্টস দেখা যাচ্ছে। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে নিই। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আজকে অনুরণনের ফোর্থ পার্ট না থার্ড পার্ট? আজকে মোস্ট প্রবলি ফোর্থ পার্ট, তাই তো? গুড ইভিনিং। হ্যাঁ, ওয়েট করছো? হ্যাঁ, একটু একটু সময় লাগলো, একটা ইমার্জেন্সি কল এসেছিল সেই জন্য। এবং ফোনটাকে অফলাইন মোড, এরোপ্লেন মোডে করে তারপর আসলাম, কারণ মাঝে মাঝেই খুব ডিস্টার্ব হবে এবার। কারণ এই টাইম তো, তার মধ্যে লাইভ করতে করতে প্রায় 9:30 ক্রস করবে, রত্ন বুকিং এর টাইম শুরু হয়ে যাবে। সেই জন্য একদম অফলাইন মোড করে আসলাম। আজকে মোস্ট ইন্টারেস্টিং টপিক, এই প্রত্যেকটা টপিকই খুব ইন্টারেস্টিং। তার মধ্যে ম্যানিফেস্টেশন নিয়ে প্রচুর মানুষের মিলনী নন্দী। হ্যাঁ, দেখতে পাচ্ছি সৌভাগ্যর মা, তাই তো? দেখুন, ভুল বললাম নামটা না ঠিক বললাম? তখন থেকে খুঁজে পাচ্ছ না? আচ্ছা, নোটিফিকেশন তো পাবেই যখনই আমি অনলাইন হব। পাঞ্চালী মল্লিক, থ্যাংক ইউ। এখন কোনো শ্রাবণ মাস না, যা হবে ওটা লাইভে। আগামীকাল মানডে আবার লাইভ আছে, তখন লাইভে প্রশ্ন করবেন। আর শ্রাবণ মাস নিয়ে আমি ভিডিও দিয়েছি অলরেডি। ফেসবুকে খুঁজুন, মানে পেজে খুঁজুন, পাবেন। আজকেই বিউটিফুল লাগছে, অন্যদিন লাগে না তার মানে? যেহেতু দেখুন, আমি একটা জিনিস সবাইকে বলি যে অ্যাস্ট্রোলজি মানেই যে সেই রকম ওই ওই সেক্টরে আপনাকে থাকতে হবে, যে সবাই একটা নিজেকে অ্যাস্ট্রোলজার দেখানোর জন্য পেছনে ভগবানের ছবি নিয়ে বসেন। নিজেকে একটা বিশাল দেখান যে ভগবানের হাতের থেকে হলুদ আলো বেরোচ্ছে, এবং সেখান থেকে তিনি তার মানস পুত্র বা মানস পুত্রী। হুম বেসিক্যালি ব্যাপারটা কিরকম, আমরা সবাই ঈশ্বরের সন্তান, যে যেরকম, হ্যাঁ দেখা যাচ্ছে অজয় বিশ্বাস। আম, যে যেরকম ভাবে, যে যার পেশায় যে বিষয়টা জানেন সেই বিষয়টাকেই ভালোভাবে তার রোল প্লে করা উচিত। হ্যাঁ, এবং আলটিমেটলি এই যে আজকে যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন কথার অর্থ কি? ম্যানিফেস্টেশনের অর্থ যেটা, সেটা হচ্ছে যে তুমি কি করে আহ নিজের ইচ্ছাকে, নিজের নিজের যে সুপ্ত বাসনাকে প্রকাশ করবে। তো মানুষ প্রচন্ড, হ্যাঁ দেখা যাচ্ছে তানিয়াদি, মানুষ কেন ম্যানিফেস্টেশনের ফল পায় না? অনেকে বলেন, না না, স্নান করে আসেনি একদমই না। শ্বেতা, দেখতে পাচ্ছি ব্যাপারটা যে মানুষ প্রচুর বলেন যে দেখ, আমি তো এত ম্যানিফেস্ট করছি, এটা করছি, ওটা করছি, আপনারা তো ইউটিউবের গাদাগুচ্ছের ভিডিও দেখেও তো মিলিয়নস অফ ভিউ, তাহলে আপনাদের কি মনে হয় যে ম্যানিফেস্টেশনের যে ভিউ গুলো 1 মিলিয়নস, 2 মিলিয়নস, এই যে ভিউ গুলো, তাহলে হঠাৎ করে আমরা দেখতে পারতাম ভারতবর্ষে 2 মিলিয়নস বড়লোক হয়ে গেছে? কারণ ম্যাক্সিমাম মানুষের ম্যানিফেস্টেশনের বিষয়টাই হচ্ছে আমার এত টাকা দরকার। হুম হ্যাঁ, ওটাই বাকি আছে ভাস্কর, সেটা আমার জীবনের শেষ দিন হবে তাহলে। ম্যানিফেস্ট করে পেয়েছেন, হ্যাঁ। ম্যানিফেস্ট করে পেয়েছেন, ম্যানিফেস্টেশন করেছি, ম্যানিফেস্ট করে আমি পাচ্ছি না, আমি ম্যানিফেস্ট করছি। হঠাৎ করে এই ম্যানিফেস্টেশনটা কোথা থেকে আসলো? এতদিন কি ম্যানিফেস্টেশন বলে কোনো বস্তু ছিল না? ইউরোপিয়ান ওয়ার্ড নিয়ে আমরা ভীষণ মাথা ঘামাই যে নতুন একটা জিনিস এসেছে মার্কেটে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আদৌ ম্যানিফেস্টেশন বলে কি কোনো বস্তু আছে? বা সত্যি কি ম্যানিফেস্টেশন কাজ করে? আর ম্যানিফেস্টেশন কি করে করে, আর কেন কাজ করে না? তাহলে তো যা চাইতাম তাই হয়ে যেত। কি মনে হয় আপনাদের, সত্যি ম্যানিফেস্টেশন কাজ করে? সেটা বলুন। অনেক রকম ভিডিওতে দেখবেন বুকের বাঁদিকে হাত দিয়ে নাকি বলা হচ্ছে 3 বার 6 বার আঙ্গুলে এরকম এরকম করুন, এই করুন, সেই করুন। আপনি 369 রুলস, এরকম নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন। 369 রুলস মানে হচ্ছে সকালবেলা 3 বার লিখতে হবে উইশকে, দুপুরবেলা 6 বার লিখতে হবে, রাত্রিবেলা 9 বার লিখতে হবে। এই যে জিনিসগুলো আপনারা তো প্রচুর নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন, এমন তো নয় আজকে নতুন এই জিনিসটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন। কারণ আমরা যখনই কোনো কিছু দেখি তখনই সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন চিয়া সিডস এর ভিডিও দেখলো কেউ, ডিটক্সের শুরু করলো, তাহলে ডিটক্স জল খেয়ে রোগা হচ্ছে না, যে ভিডিও করছে সে তো যথেষ্ট ছিপছিপে। শুধু ডিটক্স ওয়াটার খেলেই রোগা হওয়া যায়?
ঠিক সেরকমই হ্যাঁ, এরকম দেখেছেন, হ্যাঁ রূপাদি দেখতে পাচ্ছি, কিন্তু তাহলে কাজ করছে না কেন? কেন বিষয়টা আহ, মানে একটা একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে, তাই তো? তো বিষয়টা কি, সবার আগে যে আমি যখনই কোনো কিছু, এই উইশ লেখাটা আমি করেছি কিন্তু কিছু হয়নি। এবার আহ, প্রথম জিনিসটা, আমি একটা জিনিস সবসময় লাইভে বলি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটা আমি আমার লাইফে কিন্তু খুব বেশি প্রভাব পেয়েছি, এবং ম্যানিফেস্টেশনটা কতটা স্ট্রংলি কাজ করে, হ্যাঁ সেটা কিন্তু আমি আমার নিজের লাইফ দিয়ে খুব ভালো করে বুঝেছি। এবং ইনফ্যাক্ট কোনো জিনিস যদি আমি ম্যানিফেস্ট করি, আমি দেখেছি সেটা 1 মাস 2 মাস, মানে আমি যেই জায়গা থেকে ম্যানিফেস্টেশন করেছিলাম, দেন আই ওয়াজ আ জিরো। হুম। সেখান থেকে কিন্তু এই জায়গাটা সবই ঈশ্বরের কৃপা। তাহলে ম্যানিফেস্টেশন এইভাবে কাজ করলো, হ্যাঁ, তাহলে আপনার বেলা এরকম কাজ করছে, আমার বেলা কাজ করছে না কেন? প্রথম কথা, ভুল ধারণাটা মাথা থেকে দূর করা উচিত যে ম্যানিফেস্টেশন মানে যা চাইবো তাই হবে। ম্যানিফেস্টেশন করার জন্য নিজেকে নিজেকে আধার বানাতে হবে। হ্যাঁ নবনীতা, দেখা যাচ্ছে দিস লাইফ ইজ ডেডিকেটেড টু ইউ, হ্যাঁ পার্সোনালি, বিকজ নবনীতার সাথে আমার কোনো চেনা জানা নেই, নবনীতাকে আমি পার্সোনালি কখনো চার্ট করিনি, মনে হয় করিনি, করলে মনে থাকতো, চার্ট করিনি কোনো না, শুধু লাইফ থেকেই পরিচয়। এবং ও খুব ম্যানিফেস্টেশন নিয়ে আমাকে প্রশ্ন করতো, তো আমি ভাবলাম আমার এই আজকের টপিক ছিল হচ্ছে যোগ্য, যোগ্য কিভাবে কাজ করে, কারণ অ্যাস্ট্রোলজির অনেকগুলো দিক নিয়ে আমরা এগুলো আলোচনা করবো যেগুলো লাইভে করা যায় না। হ্যাঁ, কিন্তু আজকে বিষয়টা ভাবলাম যে না, সত্যি ম্যানিফেস্টেশন নিয়ে প্রচুর মানুষের ইন্টারেস্ট আছে। চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে, আমি কিন্তু যখনই বলবো যে ম্যানিফেস্টেশন কেন, কি বিষয়বস্তু, তখন কিন্তু আমি একেবারে রুটসে চলে যাই। ঠিক আছে? তো যদি আপনাদের মনে হয় যে খুব বোরিং লাগছে আহ, বিষয়টা, যে আমি জাস্ট জানতে চাই যে কি কি করে ম্যানিফেস্ট কাজ করে, কি কি করতে হবে, জাস্ট এটা করব, তাহলে আমি বলবো যে তারা লাইভে না থাকতেই পারেন, কারণ এটা কিন্তু বেশ টাইম টেকিং এবং খুব একটা কাজের কিছু আপনি এখনই পাবেন না। কাজের যেটা পাবেন সেটা লাস্টে গিয়ে পাবেন। এবং সবার আগে আপনাদের জানা দরকার যে ম্যানিফেস্টেশন কেন কাজ করে না, তার কারণ ফার্স্টে জানতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন, কারণ লাস্ট লাইভের ভিউ কিন্তু 92,000। হ্যাঁ, এটা শুধুমাত্র আপনাদেরই মানে ডেডিকেশন, আপনাদের কন্ট্রিবিউশন এই পেজটার প্রতি। আপনারা যেভাবে পাশে থেকেছেন, ছোট্ট পেজ কিন্তু প্রচুর ভিউ, তো পেজটাকে ভাইরাল করার দায়িত্ব কিন্তু আপনাদের, কারণ আমি চাই অ্যাস্ট্রোলজিটা রিয়েলি অন্য জায়গায় যাক। একটা গুড নিউজ দিয়ে, 26 জুলাই রেনেসার সাথে শুটিং আছে পডকাস্টে, সেদিন স্যাটার্নের ভিডিও শুট হবে, স্যাটার্ন বকরির ভিডিওটা শুট হয়ে গেলেই ওখানে যখন পোস্ট হবে ওই লিঙ্কটা আমি পেজে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওর সাথে আমার ফাইনাল কথা হচ্ছে, আমাকে অনেকে বলেছেন যে দিদি পডকাস্টটা আপনি করবেন না। আমি বলেছিলাম যে আমার সাথে যদি টাইম ম্যাচ করে তাহলে আমি ডেফিনেটলি করবো, প্লাস কিছু কন্ডিশন থাকে, তো আমি যাচ্ছি, ঠিক আছে? তো আপনাদের কিন্তু ওই ভিডিওটাই শেয়ার করে দেবো। তো স্যাটার্ন বকরি নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন আজকেই, তো সেজন্য এটাও বলে দিলাম। যেটা বিষয় যে ম্যানিফেস্টেশন মানে কি, খায় না মাথায় দেয়, ম্যানিফেস্টেশন কোথা থেকে আসলো? ম্যানিফেস্টেশনের কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। ঠিক আছে? কি প্রকাশ করা? বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানিফেস্টেশনের অর্থ হচ্ছে প্রকাশ করা। কি প্রকাশ করছেন? আপনার ইচ্ছা শক্তিকে প্রকাশ করছেন। ইচ্ছা শক্তি কোথা থেকে আসে, এটা ফার্স্ট কথা। ইচ্ছা শক্তি কি? আর আর ইচ্ছাটার একটা হয় মানসিক ইচ্ছা, একটা হয় মেটেরিয়ালিস্টিক ইচ্ছা। ঠিক আছে? আহ, সেই মেটেরিয়ালিস্টিক ইচ্ছা এবং মানসিক ইচ্ছা কি পাওয়ার আমি যোগ্য, সেটা আগে দেখতে হবে। আমি কি ম্যানিফেস্ট করতে পারি? আমি যদি এখন ম্যানিফেস্ট করি যে হঠাৎ করে আমি যাই হোক, মাই ফেভারিট অ্যাক্ট্রেস ইজ ঐশ্বরিয়া রায়, মানে আমি ভীষণ রেসপেক্ট করি মহিলাকে, দারুণ সুন্দর, দারুণ পার্সোনালিটি, দারুণ পড়াশোনায়, সব দিক দিয়ে দারুণ। তো আমি যদি ম্যানিফেস্ট করি, আমার দুজনের আমি খুব ফ্যান, একটা হচ্ছে ঐশ্বরিয়া রায়, একটা হচ্ছে ক্যাটরিনা কাইফ, দুজন পার্সোনালিটিকে আমার খুব ভালো লাগে। তো আমি যদি মনে করি আমি এর মতন হতে চাই দেখতে, এটা কি হবে? এটাও তো এক ধরনের ম্যানিফেস্টেশন। আমাকে আগে বুঝতে হবে আমার লিমিটেশন কি। আক্ষরিক অর্থে ম্যানিফেস্টেশন কথার অর্থ হচ্ছে
সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এই সুপ্ত বাসনাটা কোথা থেকে আসে তার আগে বুঝতে হবে যে ম্যানিফেস্ট আপনি ইচ্ছাকে করছেন, কিন্তু ম্যানিফেস্টেশন যেখান থেকে হচ্ছে সেই জায়গাটাকে কি ম্যানিফেস্ট করেছেন? ধরুন আপনি একটা দারুণ গাছ নিয়ে এসেছেন, গাছটাকে মাটির মধ্যে পুঁতেছেন, কমলা লেবু গাছ এনেছেন যেটা এই মাটির জন্য উপযুক্ত নয়। এবার আপনি আদৌ মাটিটাকে যত্ন করেন না, মাটিতে সার দেন না, মাটিকে জল দেন না, তাহলে গাছ কি সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে? গাছে ফল হবে না গাছে ফুল হবে? কারণ আপনি ফুল চাইছেন, কিন্তু যে গ্রাউন্ডের ওপর গাছটা দাঁড়িয়ে আছে তাকে কিন্তু আপনি যত্ন করছেন না। আপনি ম্যানিফেস্ট করছেন না আপনার চেতনাকে, আপনি ম্যানিফেস্ট করছেন না আপনার মাইন্ডকে। তাহলে চেতনা বিষয়টা কি? চেতনা খায় না মাথায় দেয়। অনেকে চেতনা কাকে বলে সেটাই বোঝে না। চেতনা মানে হচ্ছে যে চেতন ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। কি জ্ঞান ফিরে আসলো? তাহলে আমি কি এতদিন মৃত ছিলাম? ধরুন কারুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তার অ্যানাস্থেসিয়া করা হয়েছে, সে কিন্তু সবই বুঝতে পারছে যে তার পেট কাটা হচ্ছে, তার অপারেশন করা হচ্ছে, যার যে পার্টে অপারেশন হচ্ছে। হ্যাঁ আমি বলছি, ভাস্কর লাস্টে তোমাদের প্রশ্ন করার টাইম আমি দেব, ঠিক আছে? তো যখনই আপনারা অপারেশন যাদের হয়েছে তারা দেখেছেন, তারা সবই বুঝতে পারছেন, দেখছেন হচ্ছে, কিন্তু বোধ পাচ্ছেন না। আবার এমন হয়েছে যে পুরো অজ্ঞান করে অপারেশন করা হয়, তাহলে আপনি কি এতক্ষণ মৃত ছিলেন? তা না, আপনার জ্ঞান সচেতন মনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফার্স্ট বুঝতে হবে যে মনের তিনটে পার্ট আছে, এটা নিয়ে অনুরণনের ফার্স্ট পার্টেও বলেছিলাম। যারা মিস করেছেন আগে একটু একটু প্রিসাইজ করে বলে দিন, না হলে বুঝতে না পারলে অসুবিধা হবে, কাজ করতে পারবেন না, ম্যানিফেস্ট করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে ম্যানিফেস্টেশন কাজ করে হচ্ছে অবচেতন মনে। আমাদের মনের তিনটে পার্ট আছে, একটা হচ্ছে সচেতন মন, একটা হচ্ছে অবচেতন মন, আর একটা হচ্ছে অতিচেতন মন। এই যে সচেতন, অবচেতন এবং অতিচেতন, এই তিনটে মনকে কি অ্যাক্সেস করা যায়? আমরা কিভাবে বুঝবো যে আমি কোন মাইন্ডে রয়েছি? যেমন যখন আপনাদের আমি শুদ্ধিকরণ শেখাই, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন শেখানো হয়। ম্যানিফেস্টেশন কিভাবে শেখানো হয়? যারা রত্ন শুদ্ধিকরণ শিখেছে তারা জানেন কিভাবে ম্যানিফেস্টেশন তাকে শেখানো হয়। ম্যানিফেস্টেশন মানে এটা না যে আমি এটা চাই, আমি এটা চাই, আমার এটা হোক, আমার এটা হোক। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে আমি নিজেকে তৈরি করছি এটা পাওয়ার জন্য। যাদের মধ্যে সেই যোগ্যতাটাই নেই, সে যতই ম্যানিফেস্ট করুক তার কোনোদিন ম্যানিফেস্টেশন কাজ করবে না, এটা সবার আগে বুঝতে হবে, ঠিক আছে? এবং রত্ন শুদ্ধিকরণ শেখা মানে হচ্ছে কি শুদ্ধিকরণ, কাকে শুদ্ধ করছেন আপনি? আপনি আপনার অবচেতন মনকে শুদ্ধ করছেন। যখন আপনি অবচেতন মনকে শুদ্ধ করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? অবচেতন মনকে কি করে হাত দেবেন? মনকে কি হাত দেওয়া যায়? যারা শুদ্ধিকরণ শিখেছেন তাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে যে কিরকম ভাবে আমি শেখাই অবচেতন মনকে অ্যাক্টিভ করা। অবচেতন মনকে অ্যাক্টিভ করতে গেলে সচেতন মনকে আগে বন্ধ করে দিতে হবে। সচেতন মন মনে কি? যেই মনে আমি আপনার সাথে কথা বলছি, যেখানে আমার পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ। ধরুন আপনি টিভি দেখছেন, আপনি সচেতন মনে রয়েছেন, ঠিক আছে? আমি একটু আরো এক্সাম্পল দেব। তবে ফার্স্টে আগে বুঝি যে এই যে জাগরণ, চেতনার জাগরণ, সেটা কোথায় হচ্ছে, জাগরণ কোথায় হয়, জাগরণ কিভাবে হয়। ফার্স্ট হচ্ছে এবার যে প্রশ্ন যে আমি আমার এই সুপ্ত শক্তি তাকে আমি জাগাবো কি করে? আমি কি সত্যি জাগাতে পারি? দেখুন পাশ্চাত্য মনোবিজ্ঞানী, বিশেষ করে ফ্রয়েডের নাম সবাই শুনেছেন। দেখুন প্রচুর মনোবিজ্ঞানী আছে, তার মধ্যে ফ্রয়েড সব থেকে নাম করা একজন মনোবিজ্ঞানী। তিনি বলেছেন যে তিনি এই যে অবচেতন মন বা মানসিক জগৎ তাকে একটা অন্ধকারময় জগৎ বলেছেন। কিন্তু তিনি অবশ্য স্বীকার করেছেন যে কিভাবে আমরা চেতনাকে চেতনা কিভাবে কাজ করে, অবচেতন কি করে কাজ করে, এরকম কিছু করেছে। এবং সেখানে তিনি অহংয়ের কথা বলেছেন, যেখানে সাবলিমেশনের কথা বলেছেন। সাবলিমেশন মানে কি? সাবলিমেশন মানে হচ্ছে কাম থেকে উত্তরণ। কাম মানে কিন্তু ওই কামকে বলা হচ্ছে না, কাম মানে হচ্ছে কামনা, সেখান থেকে উত্তরণ, ঠিক আছে? এগুলির কথা বলেছেন। সুপার ইগোর কথা বলেছেন, তো অহং এর কথা, নেগেটিভ ইগোর কথা বলেছেন। কিন্তু কি করে এটাকে কাটাবো সেটা বলেননি, অস্তিত্ব বলেছেন। এটাই হচ্ছে পাশ্চাত্য মনোবিজ্ঞানের সাথে আমাদের ইন্ডিয়ান সাইকোলজি বা যাকে দর্শন বিদ্যা বলে, ফিলোসফি বলে, সেই ফিলোসফির এত পার্থক্য। ফিলোসফি কিন্তু আপনাকে বলবে যে আপনি এখান থেকে কি করে বের হয়ে আসতে পারেন। আমি তো সবই বুঝলাম, কিন্তু এবার আমি কি করব? বড় বড় তত্ত্ব কথা বুঝে তো লাভ নেই, সবাই তো দার্শনিক হয়ে যাবে না, সবাই কিন্তু সন্ন্যাস নেবে না, সবাই কিন্তু চায় না মোক্ষ। সবকিছু মানুষ চায় যে আমি, গার্হস্থ্য লোকেরা কি চায়, যে আমি নর্মাল লাইফস্টাইলটা সুন্দরভাবে লিড করব, আমি ভালো থাকতে চাই। হুম এবার আহ এইটা কিন্তু বলেনি। কিন্তু আমরা যদি উপনিষদে আসি তাহলে দেখতে পারবো, যেমন কঠোপনিষদ কি, উপনিষদের অনেকগুলো ভাগ আছে। কঠোপনিষদ হচ্ছে মানে নচিকেতার সাথে তার পিতার
কনভারসেশন, এটা হচ্ছে কঠোপনিষদ। উপনিষদ নিয়ে একদিন লাইভ করবো, উপনিষদের পার্ট, আপনাদের নিশ্চয়ই ইন্টারেস্ট থাকবে। স্পন্টেনিয়াসলি শুধু ওভাবে হবে না, ওরকম আমি বলছি। এই যে যোগীদের মধ্যে, বড় বড় যোগী সন্ন্যাসীর মধ্যে যে অলৌকিক পাওয়ার দেখা যায়, অলৌকিক পাওয়ারটা কিভাবে দেখা যায়? সেই অলৌকিক পাওয়ারটা কি সেই নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে? এটা কোনো ম্যাজিক নয়, এটা একদম লজিক। যেমন ধরুন আজকে একটা 90 বছরের বৃদ্ধ আহ, মহিলাকে বা কোনো বৃদ্ধাকে বা বৃদ্ধকে যদি আপনি বলেন যে ফোন দিয়ে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, বা আমেরিকাতে বসে আছে কেউ, তাকে আমরা ভিডিও কল করে দেখতে পাচ্ছি, কি তারা ভাববে না ও বাবা এত কিছু হয়? তারা ওই কথাটা ভাবতেই পারতেন না। কারণ কি, তারা ওই টেকনোলজির ওই লেভেলটা তারা অ্যাভেল করেন। কিন্তু এখন দেখুন যে বাচ্চারা জন্মাচ্ছে 2-3 বছর, ওদের কাছে খুব নর্মাল যে ফোনে ভিডিও কল হয়। ওরা আবার ভাবতে পারবে না যে একটা সময় ছিল যে সময় মানুষ চিঠি লিখতো, একটা সময় মানুষ মানুষকে দূরে গিয়ে লোক পাঠিয়ে খবর দিত। হুম। আহ এইটা ওরা ভাবতে পারে না। তো আমরা যেই লেভেলে থাকি সেই লেভেলে চিন্তা করি, এটা হচ্ছে আজ আমাদের সচেতন মনের চিন্তা, এবং আমরা ম্যাক্সিমাম মানুষ সচেতন মনেই থাকি। কখনো আমরা অবচেতনকে হাত দিই না। অবচেতনকে কি করে হাত দেবেন? অবচেতনকে হাত দিতে গেলে সবার আগে দরকার নিজেকে অফ করা। নিজেকে অফ করা খুব ডিফিকাল্ট। সবসময় আমার এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না, আমার এটা প্রবলেম, আমাকে এটা বললো, আমি এটা পেলাম না, আমার এটা খারাপ না, আমি ভালো, ও আমাকে ভুল বুঝছে। হ্যাঁ, এই যে আমি, হ্যাঁ এই যে আমি, এই আমি হচ্ছে সচেতন মন, যার মধ্যে অহং কাজ করে। সাপোজ আমি আপনাকে চেতন মন বলুন, ধরুন আপনি একটা টিভি দেখছেন, টিভিতে কোনো প্রোগ্রাম দেখছেন, তখন যদি আমি বলি আপনি কি দেখছেন, আপনি কিন্তু যা হচ্ছে তাই দেখছেন, ভিতরে মনে মনে কিছু ভাবছেন না। অনেক সময় কি হয়, কোনো সিন দেখতে দেখতে, কোনো একটা রোমান্টিক সিন দেখছেন বা কোনো একটা দুঃখের সিন দেখছেন, কারোর মারা যাওয়ার সিন দেখছেন, তখন আপনার জীবনে যদি সেই এক্সপিরিয়েন্স গুলো থাকে, তখন পেছনে সেই অবচেতন মনে সেই ঘটনাগুলো আপনাকে অবচেতন মন ঠেলে দিতে থাকে, তখন আপনি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যান। অর্থাৎ আপনি সচেতন এবং অবচেতনের সন্ধিস্থলে দাঁড়িয়ে আছেন। আবার ডাকলেও হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কিন্তু হারিয়ে গেছিলেন কিছুক্ষণের জন্য। সচেতন মনকে বন্ধ করতে গেলে ফার্স্টে নিজেকে অফ করতে হবে। সাপোজ আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কে, ঠিক আছে, তখন আপনি কি বলবেন? আমার নাম অমুক, ঠিক আছে, আমি এটা করি। আপনি নিজেকে প্রমাণ এটা বলছেন। কিন্তু ধরুন আপনি যখন ভোট দিতে যাচ্ছেন, তখন হয় আপনি কোনো নির্দিষ্ট পার্টির, অর্থাৎ আপনি হয় হতে পারে আপনি বিজেপি, আপনি তৃণমূল, বা আপনি সিপিএম। আপনি যখন, আপনি কে প্রশ্ন করলে এটা হতে পারে আপনি কোনো একটা বড় কোম্পানির সিইও বা এক্সিকিউটিভ বা কিছু একটা। আপনার, আপনি অমুকের ভাগ্নে, তমুকের ভাইপো, অর্থাৎ আপনার অনেকগুলি পরিচয় আছে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনি কে, তখনই আপনি বলেন সাপোজ আমার নাম এটা, আমি এটা এটা ব্যাপার এইটুকু, কিন্তু তার পেছনেও অনেকগুলি পরিচয় আছে। কিন্তু যখন আপনাকে আমি বলবো তাহলে তো আপনি তো এটাও, আপনি তো এটাও, আপনি তো ওটাও, তখন কিন্তু আপনি বলবেন হ্যাঁ সবই সত্যি, তাহলে কিন্তু ওই কথাগুলো বললাম না কেন? কারণ আমার কাছে ওই জিনিসটা প্রাধান্য পায় না, আমার সচেতন মন এইটুকু ইনফরমেশনকে ক্যারি করে, তাই তো? সাপোজ আমি আপনাকে বলছি যে ধরুন আপনি একটা রান্না করছেন, আপনি আপনার হাজবেন্ডের জন্য যখন রান্না করেন তখন আপনার মনের ভাবটা একরকম থাকে। যখন আপনি আপনার বাচ্চার জন্য রান্না করেন তখন কিন্তু আপনার মনের ভাবটা একরকম থাকে। আবার ধরুন আপনার বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসবে, বা আপনি একটা, আজকাল কিটি পার্টি হয়, আজকাল কেন অনেক আগে থেকেই হয়, কিটি পার্টির জন্য আপনি রান্না করছেন, তখন আপনার মনটা একরকম হবে। আপনি ধরুন কোনো কারণবশত ডায়েট করছেন, আপনি ডায়েটের মতন করে রান্না করছেন, তখন আপনার মাথার মধ্যে কিন্তু কতগুলো ইনফরমেশন ঘুরে। ধরুন আপনি আজকে এনজয়মেন্টের মানে আহ, মাথায় রয়েছে, আজকে আপনি দারুণ খাবেন দাবেন, আপনি কি ভাবেন ইলিশ মাছ ভাপে করছি, এইটুকু তেল দেবো, হ্যাঁ এই কচুর শাক রান্না করছি, আমরা তখন এনজয়মেন্টের মোডে রয়েছি, তখন আমরা খাবো, আমরা ভোগ করতে চাইছি। আমার অবচেতন মন আমাকে যাই ডিরেকশন দিক, দূর আমি আজকে তো দারুণ খাবো। কিন্তু যখন আমি ডায়েট করছি, তখন আমার মন আমাকে অবচেতন মন আমার সচেতন মনকে ইনস্ট্রাকশন দিচ্ছে না তেলটা কম দিতে হবে, এখানে আমি লঙ্কা কম ইউজ করব, এখানে আমি অলিভ অয়েল ইউজ করব, হ্যাঁ এখন আমি অর্গ্যানো মশলা দেব, এটা দেব ওটা দেব, আমি ফ্রেঞ্চ রান্না করছি, আমি স্প্যানিশ রান্না করছি, আমি এরকম এরকম ভাবে, আমরা যেরকম মশলা মাশরুম খাই, স্প্যানিশ আপনি যদি কোনো মাশরুম আর স্প্যাগেটি দিয়ে কিছু রান্না করেন, সেটা কিন্তু একরকম হবে না। আপনি কিন্তু অবচেতন মন আপনার কিছু জিনিস আহ, শিখে রেখেছে, সে তখন সচেতন মনকে ইনস্ট্রাকশন দিতে থাকে। আর অতি চেতন মন এই সব কিছুর ওপরে চলে যায়,
অতিচেতন মন কিরকম জানেন তো? ধরুন আপনি বৃষ্টিতে ভিজে ভিজে অফিস থেকে আসছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, সারা গা ভিজে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি বাড়িতে এসলেন, গরম জলে স্নান করেন, ফ্রেশ একটা সুন্দর কফি নিয়ে বা একটা ক্যাপুচিনো নিয়ে আপনি বসলেন জানলার ধারে। একটা, ধরুন আপনি 18 ফ্লোরে থাকেন, 17 ফ্লোরে থাকেন, 16 ফ্লোরে থাকেন, আপনি বসে বসে কফি খাচ্ছেন আর দারুণ দূর থেকে দেখছেন মেট্রো যাচ্ছে, খুব সুন্দর বৃষ্টি পড়ছে জানলা চুইয়ে চুইয়ে। তখনের যে মনের ভাব আর ওই যে বৃষ্টিতে দৌড়ে দৌড়ে ভিজছিলেন সেটার মনের ভাবটা কি একই রকম? বলুন তো, মন কি একই স্তরে আছে? তা না, তখন আপনি অতিচেতন মনে চলে গেছেন। কেন কি, আপনি তখন আর ওই বাইরের যে নেগেটিভিটি গুলো, মানে বাইরের যে প্রবলেম গুলো, সেগুলো কিন্তু আপনাকে আর টাচ করতে পারছেন না। ওই জন্য আপনি একটা আলাদা লেভেলে ভাবছেন। যাদের সত্যি, এটা আমি নিজে খুব ফিল করেছি, যেমন এই রিসেন্ট এত বৃষ্টি হচ্ছে, এখন এত বৃষ্টি হচ্ছে, আমি সেদিন মা ব্রিজের উপর দিয়ে আসছি, খুব সুন্দর একটা অরিজিৎ সিং এর ম্যাশ আপ চালিয়েছি, এত ভাল লাগছে শুনতে। কিন্তু আমি পাশে তাকাচ্ছি যে লোকে এরকম ভাবে বাইকের মধ্যে একটা ফাইল মাথায় নিয়ে বসে আছে, এত ভিজে জুবজুব করছে। ওদের কাছে কিন্তু ওই গাড়ির ভেতরটা রোম্যান্টিসিজম না, ওদের কাছে বৃষ্টিটা একটা আতঙ্ক। কিন্তু যে ঘরের মধ্যে বসে রয়েছে, এই গাড়ির মধ্যে বসে আছে, দারুণ একটা তু মেরা কুছ না হোকে ভি কুছ লাগে শুনছে, তার কাছে দুনিয়াটা কিন্তু একরকম নয়, তাই না? অর্থাৎ দুটো সচেতন মাইন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি এখানে সচেতনকে অফ করতে পারছি কেন? কারণ আমাকে বাইরের পরিবেশ খুব একটা অ্যাট্রাক্ট করছে না, আমি খুব সিকিওর, তাই না? আপনি বলুন, আপনারা বলুন। তখন ওপরে সিট হেলান দিয়ে দেখছি ওপরে রুফ, যেটা রুফ থেকে ওই যে যেটা সরিয়ে দেয় রুফের থেকে, গাড়ির যে রুফটা সেটা সরিয়ে দিয়ে দারুণ জল পড়ছে, ভিডিও করছি, তারপরে ভাবছি, তখনই আমার এই জিনিস রিয়ালাইজ হলো যে আমি এত, এই যে আমরা যারা বড় বড় কথা বলি, যে যে কোনো জিনিস, কারণ আমরা সেই জায়গাটা থেকে ডিটাচ হয়ে গেছি, আমাদের কিন্তু সেই কনসিকুয়েন্সেসটা ফেস করতে হচ্ছে না। সানরুফ দেখো, মনে পড়ছে না তো, আমি সানরুফ খুলে আমি দেখছি উপরটা দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, একটা স্লো মোশনে ভিডিও করতে গেলাম, কিন্তু আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। যখন আমাকে আমার সাবকনসিয়াস মাইন্ডে, কিন্তু আমি যাই করি আমার সবসময় এগুলি মাথার মধ্যে ঘোরে, যে এত লোকের তো কষ্ট হচ্ছে, তখন নিজেকেই যেন নিজে কেমন লাগলো, তো এগুলো বন্ধ করে দিই। ব্যাপারটা কি হচ্ছে, যে আমরা যখন সচেতন আর অবচেতন মনকে বন্ধ করতে না পারি, তখন অতিচেতনের সাথে আমরা কমিউনিকেট করতে পারি না। অতিচেতন মনটা কিরকম জানেন তো? অতিচেতন মন হচ্ছে লাইটের মতন, লাইট বেরোচ্ছে সেখান থেকে, আর মাঝখানে অবচেতন মন হচ্ছে একটা লেন্স। আপনি যদি লাল লেন্স রাখেন, দেখবেন ওই সাদা আলোটা লাল দিয়ে বাইরে লাল আলো বার করছে, ঠিক আছে? আবার যদি মাঝখানে গ্রিন আলো রাখেন, তখন সাদা, ওই যতই সাদা আলো আপনি অতিচেতন থেকে আসুক, আপনি দেখছেন কিন্তু বাইরে গ্রিন আলোই। ঠিক সেরকমই ব্যাপার, অতিচেতন যখন আমি অ্যাক্টিভ করে দেবো, তখন আমি বিশ্ব মানুষের সাথে অ্যাক্টিভ হয়ে যাব, মানে বিশ্ব মানুষের সাথে আমি কানেক্টেড। কিভাবে আপনি অতিচেতনকে অ্যাক্টিভ করবেন, কিভাবে অতিচেতন অ্যাক্টিভ হয়? অতিচেতনকে অ্যাক্টিভ করা খুব ডিফিকাল্ট কাজ। খুব প্রথমে তো সচেতনকে হালকা করতে হবে, তারপর অবচেতনকে হালকা করতে হবে। আপনারা জানেন যে যখন আমি শুদ্ধিকরণ বলি, তখন ফোনে বলি। কেন ফোনে বলি এটা আপনাদের শেখাই, যে যখন আমার চোখের সামনে কিছু থাকবে না, আমি জাস্ট মনের মতন করে জিনিসটা শুনছি, রিয়ালাইজ করছি, তখন কি হচ্ছে, তখন আমি 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 না, তখন আমি একটা সত্তা, আমি নিজেকে অনুভব করছি, আমি বুঝতে পারছি যে কিভাবে আমি কসমিক কানেকশন করছি, কোথায় আমার চক্র আছে, কিভাবে আমি নিজেকে মন্ত্র পড়ে আহ আহ, নিজেকে নিজেকে ওঠাতে পারবো, নিজেকে ব্যালেন্স করতে পারবো, নিজেকে শক্তি করব। এই আপনি অবচেতন মনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। ম্যানিফেস্টেশন কাজ করে কিন্তু অবচেতন মনে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমাদের পাঁচটা ইন্দ্রিয় ঘুমিয়ে পড়ে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পাঁচটা ইন্দ্রিয় ঘুমিয়ে পড়ে। তখন সচেতন মন বন্ধ হয়ে যায়, আর তখন অবচেতন মনটা সামনে চলে আসে। অবচেতন মনকে সামনে আনবো কি করে? যদি অবচেতন মনের ওপর আমি অ্যাক্সেস করতে না পারি, জীবনেও আমার ম্যানিফেস্টেশন কাজ করবে না। এবার বলি, এই যে শো অফ করা তো প্রথম কথা উচিতই না। তুমি এনজয় করছো, জাস্ট করো, ভালো লাগতেই পারে। দেখো, এবার একটা কথা আছে, শো অফ কথাটা আলাদা। তুমি যেই রেসপেক্ট থেকে দেখবে, তারা তোমাকে শো অফ বলবে, ঠিক আছে? তুমি যদি ধরো
যারা ট্রাম্প টাওয়ারে থাকে বা যারা বড় বড় যেরকম অ্যাটমসফিয়ারে যারা থাকছে বা যারা বড় জায়গায়, আমার অ্যাটমসফিয়ারে একজন ফ্রেন্ড রয়েছে, আমি যখন ওর ফ্ল্যাটে যাই ও তখন আমাকে বলে যে খুব কম যাই, আমি খুব একটা সোশ্যালাইজড পার্সন না, খুব কম, হয়তো বছরে একবার ওর ছেলের বার্থডেতে যখন বললো, তখন সে খুব নামকরা একটা বুটিকের মালকিন, ঠিক আছে, তো আমাকে বন্ধু মানে আমার আমার থেকে অনেক বড়, আমার ক্লায়েন্ট থেকেই বন্ধুত্ব, যেটা আলাদা ইয়েতে, ওর একটা আলাদা ভালো খুব ওরা। তো ওখানে দাঁড়িয়ে ও আমাকে বলে যে এই এই ব্যাপার, এটা ওটা এরকম ব্যাপার, তখন আমি একটা জিনিস খুব রিয়েলাইজ করি, তুমি যা, ওদের কাছে এটা খুব নর্মাল, ওরা কিন্তু কখনো শো অফ করে না। যারা গরিব লোক তারা বলে কি এটা ওরা শো অফ করছে, এটা কিন্তু ওরা শো অফ করে না। তোমার যা আছে তোমার তাই আছে, তুমি যদি কাউকে দেখাও তখন ওরা বলবে তুমি শো অফ করছো। তাহলে তো পৃথিবীতে যে মার্সিডিস চড়ে সে শো অফ করে না, সে মার্সিডিস কেনার যোগ্য, সে মার্সিডিস কিনতে পারে, তাই সে কিনেছে। যদি কিনে অন্যকে ছোট করে, প্রচুর গরিব মানুষরাও আছে, প্রচুর এমন মানুষরাও আছে যারা কিছুই নেই কিন্তু ভীষণ অন্যকে অপমান করে, সেটাও তো এক ধরনের শো অফ, তাই না? আজকে যে মানুষটা শিক্ষায় ওই জায়গাটা অর্জন করেছে, কাজ করে সেই জায়গাটা অর্জন করেছে, সে একটা ওর অত বড় একটা জায়গায় থাকছে, সে এত যে সেই জায়গাটা অ্যাচিভ করার সে যোগ্যতা আছে, তাই সে অ্যাচিভ করেছে। তাকে হিংসা করে যে, সেই অ্যাকচুয়ালি কিন্তু দুর্বল। হিংসা করে কোনো লাভ নেই। আজকে যে ছেলেটা কন্টিনিউয়াসলি সন্ধ্যায় বসে বসে রকে বসে আড্ডা মারে, চায়ের দোকানে, ক্যাফেটেরিয়াতে, এখন তো চায়ের দোকান না, এখন সব চা আড্ডা হয়েছে, সব ক্যাফেটেরিয়া হয়েছে, সেই ক্যাফেটেরিয়াতে গিয়ে যারা আড্ডা মারে, তাদের যোগ্যতা কি সত্যি সত্যি তাদের সাথে হয়? যে ছেলেটা সন্ধ্যাবেলা প্রচন্ড পড়াশোনা করছে, পিএইচডির জন্য প্রচন্ড খাটছে, যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করছে, সে যে অ্যাচিভ করবে, ও সে অ্যাচিভ করতে পারবে না। এবার তো আছে ভাগ্য, সেটা তো পরের কথা। যাই হোক, এবার হচ্ছে যখন আমাদের হিপনোটাইজড করা হয়, দেখবেন এই যে চোখের সামনে একটা পেন্ডুলাম দোলানো হয়, হ্যাঁ, এবং আপনাকে নানান রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়, তখন একটা ঘুম 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 পেয়ে যায়, দেখায় না, সিনেমাতে দেখাতো, কার্টুনে খুব দেখায়, চোখের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম জিনিস ঘুরতে থাকে। ঠিক ব্যাপার সেটা যে আমি আগে থেকেই সোশ্যাল নই খুব একটা, সোশ্যাল মানে যেটা সবাই যায় হাহাহি করে, এই জিনিসটা আমি আমার ঠিক আসে না, বাট যারা করে তাদের আমি মানে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সবাই সবকিছু পারে না। তো এই যে সচেতন মনকে বন্ধ করে দেওয়া হয়, যখন হিপনোটাইজ করা হচ্ছে তখন সচেতন মন অফ। এবার আপনাকে বলে আপনি মনে করুন আপনি এখানে আছেন, তুমি ওখানে যাচ্ছ, তুমি সিঁড়ি দিয়ে উঠছো, মনকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। সাপোজ আমি আপনাদের একটা গল্প বলছি, ধরুন আপনারা জাস্ট ভিজুয়ালাইজ করুন, একটা জায়গায় প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, একটা বিশাল বড় একটা মানে অরণ্যের ভেতর দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখতে পাচ্ছেন যে ডান দিকে কিছুটা জমির আল মতন যেখানে ধান হয়েছে, প্রচুর জল জমেছে, এবং বাঁ দিকে মন ব্যাকুল হয়, ব্যাকুল আলাদা জিনিস আর শো অফ আলাদা জিনিস, ব্যাকুলতা আলাদা জিনিস। আমার ব্যাকুল যদি, এইবার সেখানেই বলছি সুদেশ না, এটাই তো ম্যানিফেস্টেশনের অংশ, তুমি কতটা ব্যাকুল হলে, তুমি তোমার মনকে কিভাবে তৈরি করলে, মনকেও তৈরি করতে হয়, যেমন স্কিনকে তৈরি করতে হয়, জ লাইনকে বানাতে হয়, হ্যাঁ, মনকেও তৈরি করতে হয়। আর ব্যাকুলতাটা না শিখে আসে না। যাই হোক, গল্পটা একটু শুনুন। একটা লম্বা জায়গা, যেখানে ডান দিকে আল আল জমির আল, যেখানে প্রচুর জল জমে আছে, মাঝখানে একটা সরু রাস্তা যাচ্ছে, আর বাঁ দিকটাতে আপনি দেখতে পাচ্ছেন পুকুর, ঠিক আছে, আর ডান দিকে এত জল হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিতে, মনে হচ্ছে দুটো জায়গা মিশে যাচ্ছে। এবার আপনি হাঁটছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি, যে বাড়িটার রং ইয়েলো কালার, ইয়েলোইশ কালার। দূর থেকে আপনার ফোকাসড হচ্ছে যে ওই বাড়িটাতে গিয়ে আপনি উঠবেন, এবং সবুজ কিছু মানে কলা গাছ মানে কচি কলা পাতা আর কি কালারের, যে কলা গাছগুলো হয় মানে নর্মাল কলা গাছ, সে কলা গাছের পাতা প্রচন্ড পরিমাণে দুলছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ওই বাড়িটার সামনে একটা গোয়াল ঘর মতন আছে, সেখানে দুটো গরু দাঁড়িয়ে আছে, এবং গরুটার একটা গরুর রং সাদা, একটা গরুর রং কালো। যে কালো গরুটাকে যে গরুটা কালো তাকে আপনি দেখতে পাচ্ছেন না, সাদা গরুটাকে আপনি দেখতে পাচ্ছেন। এইবার আপনি যেতে যেতে ভাবছেন যে এমনও তো হতে পারে যে পায়ের সামনে সাপ এসে পড়লো, এমনও তো হতে পারে যে কিছু একটা বিষাক্ত জিনিস আমাকে কামড়ে দিল। এই যে জিনিসগুলো, এই যে গল্পটা আমি এইটুকু বললাম, এর মধ্যে আপনি বলুন তো, আমি যে গল্পটা বললাম আপনারা কি কোনো দৃশ্য দেখতে পেলেন?
আগে সেটা বলুন, খুব ফাস্ট কমেন্ট করুন। কোনো দৃশ্য দেখতে পেলেন কি যে গল্পটা বললাম? একটা ভিজুয়ালাইজেশন কি তৈরি হলো? সেটা আগে কমেন্ট করে জানান। যা গল্পটা আমি বললাম, যেভাবে বললাম, সাদা গরুকে দেখতে পেয়েছেন? আলটাকে কি ফিল করতে পাচ্ছেন যে ডান দিকে আল রয়েছে, সেখানে জল জমে আসছে, ধান রয়েছে? হলো তো? দূর থেকে একটা হলুদ বাড়িকে আপনি দেখতে পেলেন, দেখুন, পাচ্ছেন কি হলুদ বাড়িকে দেখতে? তারপর দেখতে পেয়েছেন কলা গাছগুলো দুলছিল। এটাই হচ্ছে অবচেতন মন। অবচেতন মনে ভিজুয়ালাইজেশন তৈরি করা যায়, গল্প বলে বলে ভিজুয়ালাইজেশন তৈরি করা যায়, ইনস্ট্রাকশন দিয়ে এবার আমাকে বলুন, কালো গরুটাকে আপনি কোন দিকে দেখেছেন? ডান দিকে দেখেছেন না বাঁ দিকে দেখেছেন? ডান দিকে দেখেছেন। সাদা গরুটাকে কোন দিকে দেখেছেন? কালো গরুটাকে তো দেখা যাচ্ছে না। সাদা গরুটাকে কোন দিকে দেখেছেন? দেখি কে কজন বলে। পুরোটাই দেখতে পেয়েছেন, হ্যাঁ। যে ভয়টা আমি আপনাকে বোঝাচ্ছি, সেই ভয়টা আপনি কতটা পেয়েছেন? এই যে সাপ আসছে, হুম, সাপ পায়ের মধ্যে জড়িয়ে ধরতে পারে, এই ফিলটা কি করেছেন? আর সাদা গরুটাকে কোন দিকে দেখলেন গল্পে? বলুন, আপনার মানসচক্ষু আপনাকে কোন দিকে দেখিয়েছে সাদা গরুকে? বাঁ দিকে দেখিয়েছে না ডান দিকে দেখিয়েছে? লেফটে দেখেছি সাদা গরু। সাদা গরু ডান দিকে দেখেছে, বাম। দেখুন, ম্যাক্সিমাম লোকে বাম দিকে বলবে, ম্যাক্সিমাম লোকে। রাইট সাইড, সাদাটা লেফটে। লেফট বেশি বলবে সবাই। হ্যাঁ, ডান দিকে দেখেছেন। বাঁ দিকে যারা ডান দিকে দেখতে পাচ্ছেন সাদা গরুকে, তারা সূর্য নারী অ্যাক্টিভ। আর যারা বাঁ দিকে বাম সাদা গরু দেখছেন, তাদের চন্দ্র নারী অ্যাক্টিভ। ঠিক আছে? এইভাবে কিন্তু মানুষকে মানস চক্রকে কন্ট্রোল করানো যায়। যারা আমাকে বলেন যে আপনার সামনে এসে বসলাম, বসে মনে হলো প্রবলেমটা সলভ, এটা আপনাদেরই কথা, এটা আমার কথা না। সাপকে ফিল করেছেন? এই সাপকে ফিল করবেন কখন জানেন তো? আমি ধরুন আপনাকে গল্পটা বলছি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর অন্ধকার করে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি, বা ঘর ঘর অন্ধকার করে যদি আহ আমি গল্পটা বলি তখন, এবং পায়ের সামনে ধরুন একটা, তখন সামান্য একটা সুতোও যদি আসে, দেখবে সুতো লাগলেও তখন মনে হয় কি পায়ের মধ্যে সাপ ঢুকছে, মনে হচ্ছে যে পায়ের মধ্যে পোকা ঢুকেছে। যারা মাকড়সাকে ভয় পায় তারা মনে হবে মাকড়সা ঘুরছে পায়ের মধ্যে দিয়ে। এবার যারা এই গল্পটা দেখ শুনেও কিছু ভিজুয়ালাইজ করতে পারবে না, তাদের অবচেতন মন অফ হয়ে যাচ্ছে। অবচেতন মন কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস, নারীটা বলবো। আচ্ছা, তাহলে এবার আমি কি করেছিলাম, আপনাকে আপনাকে সাময়িক হিপনোটাইজড করে দিয়েছিলাম। কিভাবে হিপনোটাইজড করলাম? আমি আপনাকে গল্প বলা শুরু করলাম, গল্প বলে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করলাম। ভিজুয়ালাইজেশন তৈরি করতে করতে তখন কিন্তু আপনি আমাকে দেখছেন না, তখন আপনি গল্পে ঢুকে গেছেন। গল্পে ঢুকতে ঢুকতে আপনি সেই রাস্তা দিয়ে হাঁটছেন, দূরে হলুদ বাড়ি দেখছেন। এবার সচেতন মানে চোখ আর সুকৃতি দেখে দেখছে না, চোখ দেখছে সেই হলুদ বাড়ি। এইভাবে নিজেকে অফ করতে হবে। এই অফ করাটা কিন্তু ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এটাই আমি ম্যানিফেস্টেশনের সময় শেখাই। সাপ ফিল করা খুব ডিফিকাল্ট, কারণ কি এখন আপনি আলোতে বসে আছেন, এটাই অন্ধকারে বসুন। যেমন সাপকে দেখবেন কেন? সাপ তো ফিল করার বিষয়। এবার ধরুন আমি এই ঘটনাটাই আপনাকে দেখবো, ভূতের গল্প রাত্রিবেলায় আমরা যেরকম ভয় পাই, ভূতের সিনেমা রাত্রিবেলা দেখবেন, আমি খুব দেখি, কারণ আমি তো প্রচন্ড ভয় পাই ভূতে, আমার খুব দেখতে ভালোও লাগে। গরুকে ভালো দেখেনি, সাপকে স্পষ্ট দেখেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তার কারণ ভয়টা আপনাকে, আপনি কি একা থাকে নিশারাদি? যদি কোনো মানুষ একা থাকে, তাহলে কিন্তু সে সাপকে স্পষ্ট দেখবে, এখানে একটা মিনিং আছে। কি হয়, কারণ কি আপনি কিছুটা ইনসিকিউরিটি ফিল করেন যখন একা থাকেন। এটা আগে আমাকে জানতে হবে আপনি একা থাকেন কিনা। তাহলে কি হয়, সবসময় আপনার মনে হয় আপনি তালা দিয়ে ঠিকঠাক মেন দরজা বন্ধ করেছেন তো, এইটা বন্ধ করেছি তো, দরজা বন্ধ হয়েছে তো, জানলা খোলা নেই তো, অমুক জায়গা দিয়ে জল ঢুকছে না তো, অমুক জায়গা দিয়ে বিড়াল ঢুকছে না তো। যারা একা থাকে তারা সাপকে বেশি দেখতে পাবে, সাপকে বেশি ফিল করতে পারবে। ঠিক আছে? এই যে সাবকনসিয়াস মাইন্ড, এই সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে অ্যাক্টিভ করবেন? প্রথম কথা, সেলফ হিপনোটিজম শুরু করতে হবে। ঠিক আছে? সেলফ হিপনোটিজম শুরু করতে হবে কিভাবে? নিজেকে হিপনোটাইজ করবেন কি করে? নিজেকে হিপনোটাইজ করার সব থেকে ফার্স্ট যেটা উপায়, সেটা হচ্ছে
নিজেকে অফ করা। যখন আমি লেখাটা দিয়ে মাঝে মাঝে কাটাতে জিনিসটা দেখি, বুঝলাম না। সবাই সাফ ফিল করবে না, আমি ইশারা দিকে বলছি। আচ্ছা, এইভাবে যে আমার ভয়েস লো আসছে, আমার ভয়েস কি লো আসছে একটু জানো। হ্যাঁ, এই দেখুন ইশারা দিয়ে একা থাকে। একা থাকলে সাপের ভয়, কারণ ওটা কুণ্ডলিনী থেকে আসছে ভয়টা। সবার কি লো আসছে, আমার ভয়েস লো আসছে? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে কিভাবে আত্মসম্মোহন করব। ঠিক আছে তো, আচ্ছা, আত্মসম্মোহন করার উপায় হচ্ছে সেটাই শেখাবো আজকে, নালে কোনোদিন হিপনোটিজম, সরি, ম্যানিফেস্টেশন কাজ করবে না। নিজেকে হিপনোটাইজ করতে হবে। হ্যাঁ, নিজেকে হিপনোটাইজ কি করে করবেন? নিজেকে হিপনোটাইজ করতে গেলে নিজেকে অফ করতে হবে। নিজেকে অফ করতে জানেন? খুব মানে চুটকিতে নিজেকে অফ করা যায়, সেটাই শেখাচ্ছি। ফার্স্ট এটাকে আমাদের দর্শন বলে আত্মসম্মোহন। এবং আম, আজকাল বিজ্ঞান এটাকে বলে প্লেসিবো এফেক্ট। প্লেসিবো এফেক্ট মানে হচ্ছে যে যখন তুমি সচেতনকে অফ করে তীব্রভাবে ম্যানিফেস্টেশন করতে থাকো। ম্যানিফেস্টেশন কি করে করব? নিজেকে বারবার একটা জিনিস সম্পর্কে নিজের অবচেতন মনকে ইনস্ট্রাকশন দেওয়া যে আমার এটাই হবে, আমি এটাই চাই, আমার এটা হতে হবে। তাহলে তো সবার ম্যানিফেস্টেশন কাজ করে না কেন? কারণ প্লেসিবো এফেক্ট সবার ক্ষেত্রে সমানভাবে হয় না। কিরকম ভাবে হয় না? প্লেসিবো এফেক্টটা কি? প্লেসিবো এফেক্ট মানে হচ্ছে, হ্যাঁ, তোমার গ্রামের বাড়িটা হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করতে পারলে। এক একজনের তো তোমার মাথার মধ্যে তো এক একটা আহ মানে ভিজুয়ালাইজেশন আছে। সাপোজ আমি আপনাদের একটা জিনিস বলছি, যে ধরুন একটু ভাবুন তো, যে যার অফিস ভাবুন, যে যার ওয়ার্কিং ফিল্ড ভাবুন, বা যারা আহ, ধরুন আপনি দিল্লিতে বসে আছেন, আপনি আপনার কলকাতার বাড়িটা একটু ভাবুন তো, বেডরুমটা ভাবুন। বা যারা মায়ের থেকে দূরে আছেন, মাকে একটু ভাবুন তো, মায়ের বেডরুমটা ভাবুন, মার লিভিং রুমটা ভাবুন। হুম, এগুলো ভাবুন। দেখুন কত সেকেন্ড লাগছে ভাবতে, 2 সেকেন্ড লাগছে। কারণ আপনার অন্তর্মন দেখছে, অবচেতন মন দেখে। অবচেতন মনে ডেটা থাকে, যেমন আমরা ডেটা ক্লাউড কিনি না, স্টোর করে রাখি। ঠিক আছে? হ্যাঁ, তো আপনারই ফোনের ইস্যু বোধহয়। এই সুপ্ত শক্তিকে জাগাবেন কি করে? সুপ্ত শক্তিকে জাগানোর সব থেকে সহজ এবং পজিটিভ উপায় হচ্ছে পুজো করা। ধরে রাখা কি তো ডিফিকাল্ট? এই বিষ্ণু, লাস্টে প্রশ্ন করো। নিজে পুজো করতে বসুন। পুজো করতে কিভাবে বসবেন? আমি ঠাকুরকে আজকে লাড্ডু খাওয়াবো, আজকে আমি নকুলদানা খাওয়াবো, আজকে আমি পেস্তা খাওয়াবো, দ্যাট ইজ নট পুজো। পুজো করা মানে হচ্ছে, কেন ভগবানকে সামনে রেখে আমরা পুজো করি? অনেকে বলে না ভগবানের তো কোনো আকার নেই। সবাই জানে ভগবানের কোনো আকার নেই। ভগবানের আকারকে বোঝার আমাদের কোনো ক্ষমতাই নেই। কারণ আমি যদি আপনাকে বলি ইলেকট্রিসিটি কিরকম দেখতে, বলুন তো? ইলেকট্রিসিটি নিয়ে আসুন তো একটু, হাতে করে আনতে পারবেন না। ইলেকট্রিসিটিকে কি হাতে করে আনা যায়? সুইচ টিপলে ফ্যান চলবে, প্রমাণ ইলেকট্রিসিটি আছে। আমি যদি বলি একটু জল দিন, তো জলকে আনতে আপনার আধার লাগবে। একটু আগুন দিন, তো হয় দেশলাই দেবেন, নয় লাইটার দেবেন, কিছু তো একটা দেবেন। আগুন তো হাতে করে আনবেন না। শক্তির কোনো শেপ হয় না, তো ঈশ্বরেরও কোনো শেপ নেই। শক্তি হচ্ছে মহান, পরমাত্মা হচ্ছে মহান শক্তিমান। তাকে আমি শেপে কি করে বাঁধবো? তাকে দেখবো কি করে? তার তো কোনো আকার নেই। সেই আকারটা আমি যে, এই যে আমরা বুঝি ইলেকট্রিসিটি আছে, কি করে বুঝি? কারণ ইলেকট্রিসিটিটা, আমার ফ্যানটা চলছে, আমার ফ্রিজটা চলছে, আমার মাইক্রোওভেনটা অপারেট করছে, এসিটা চলছে, মানে ইলেকট্রিসিটি আছে। এখন ধরুন আপনি জল আছে কিনা বুঝবেন কি করে? বাথরুমে গিয়ে ট্যাপ করছেন, আম, বুঝতে পারছেন। সিঙ্কে গিয়ে কলকে ট্যাপ করছেন, বুঝতে পারছেন হ্যাঁ জল আছে। কিন্তু জল কি, যদি জল আপনার কলে না পড়ে তার মানে কি জল নেই? জল কিন্তু আছে, আপনি অ্যাক্সেস করতে পারছেন না, তাই তো? তাহলে কি করে পুজো করব? পুজো করার সময় ভগবানের যে বিগ্রহ, মূর্তি নয়, যেখানে মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেটা বিগ্রহ হয়ে যায়। বিগ্রহের সামনে চুপ করে বসুন। প্রথম কথা, আলাদা ড্রেস পরে পুজো করতে হয়। যে যেই যেই না যেই ড্রেসটা বাড়িতে পরে থাকি, যেই ড্রেসটা পরে এখানে ওখানে খাই দেই, সেটা পরে পুজো করছি, আমার তো কাঁচা জামা কাপড় না, এটা আলাদা ড্রেস হবে। যে জন্য যেমন স্কুলে ইউনিফর্ম হয়,
পুজোরও একটা ইউনিফর্ম থাকা দরকার। পুজো করতে বসুন, দেখবেন ভগবানের দিকে আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকুন। অনেকে বলে প্রাণায়াম করা স্টার্ট করো। আরে আমি কি করে প্রাণায়াম করব? প্রাণায়াম করতে বসলে কাজের লোক বলবে ফিনাইল কোথায়, ফিনাইল শেষ হয়ে গেছে, দিদি এই ফ্লিপকার্ট ফোন করেছে, ওই এই হয়েছে, এখান থেকে মেসেজ আসলো, এই গার্বেজ নিতে এসছে, দিদি সিকিউরিটি ডাকছে। প্রাণায়াম করতে পারবেন? প্রাণায়াম করার সময় সবার হয় না। প্রাণায়াম করা মানে চোখ বন্ধ করে এরকম করে বসে থাকলেই প্রাণায়াম হয় না। প্রাণায়াম এই জন্য দেখবেন প্রাণায়াম করতে বসেছে নানান রকম নেগেটিভ থটস মাথার মধ্যে আসছে। কারণ প্রথম জিনিসটা হচ্ছে আপনি স্কিন চর্চা করতে বসেছেন, এদিকে মুখের মধ্যে এক গাদা ধুলো মেখে বসে আছেন। আগে মুখকে ভালো করে ক্লিন করতে হয়। আগে প্রথমে মানে কি বলে ক্লিনজার ইউজ করতে হয়। তারপর আপনাকে যদি মেকআপ করে থাকেন সেটাকে আপনাকে অয়েল কোনো একটা ক্রিম দিয়ে সে মেকআপ রিমুভ করতে হবে। দেন আপনাকে ক্লিনজার ইউজ করতে হবে, দেন আপনাকে ফেস ওয়াশ করতে হবে। মুখটাকে আগে পরিষ্কার করবেন, তারপর তো ফেস প্যাক অ্যাপ্লাই করবেন। ঠিক সেরকম স্কিনের যেরকম লেয়ার আছে, আমাদের চেতনারও সেরকম লেয়ার আছে। ফার্স্ট হচ্ছে চেতন মন। যখন আপনি ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকবেন কিছুক্ষণ, কিছুক্ষণ পর আপনি ব্লাইন্ড হয়ে যাবেন, দেখবেন কিছু ভাবতে পারছেন না। এইটা করা দিয়েই আগে স্টার্ট করতে হয়। স্টপ একদম নিজেকে তাকিয়ে থাকা। 5 মিনিট তাকিয়ে থাকুন ঠাকুরের দিকে। আর এই জন্য বাড়িতে খুব সুন্দর মূর্তি স্থাপনা করতে হয়, যেই মূর্তির সাথে আপনি রিলেট করতে পারেন। ঠিক আছে? কিছু কিছু মূর্তি থাকবে সবকিছুই ভগবান, কিন্তু ওখানে তাকালে ঠিক সেই ফিলটা আসছে না। কারণ আপনি ভগবানকে ফিল করেন, ভগবানের তো কোনো রূপ নেই। যেই মূর্তিটার সাথে আপনি রিলেট করতে পারছেন না, সেই মূর্তিকে দেখে আপনি কখনোই স্থির হতে পারবেন না। প্রথমে তাকিয়ে থাকুন ঠাকুরের দিকে, এবং কখনো ঠাকুরের দিকে তাকিয়ে ভাববেন না আপনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। আপনি সবসময় ভাবুন ভগবান আপনার দিকে তাকিয়ে আছে। যেমন আমরা স্কুলে খুব কনসাস থাকি না, টিচার বোধহয় দেখছে, আস্তে আস্তে কথা বলি এদিক ওদিক যাতে না বুঝে ফেলে। কারণ আমরা জানি কেউ না কেউ আমাকে দেখছে। ধরুন আপনি যেই ঘরে থাকেন আপনার মনে হচ্ছে যে আপনাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনি খুব কনসাস থাকবেন যে এইখানে এটা করবো না, ওখানে ওটা করবো না, নালে আমাকে দেখা যাবে। এই কাপে আমি চা খাই না লাইভে। না তাকিয়ে থাকতে হবে। তাকিয়ে থাকতে পারেন না কেন? কারণ আপনি সচেতন মনকে বন্ধ করতে ভয় পান। তাকিয়ে থাকতে থাকতে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন হয় আপনার কান্না পাচ্ছে, নয় আপনার হালকা লাগছে মনটা। প্রথম প্রথম এভাবেই প্র্যাকটিস করতে হবে। এবং ঠাকুরকে বলুন, ভগবানকে বলুন, ভগবান আমার কি কি ফ্ল আছে। প্রথম কথা, সচেতন মনকে মানে কন্ট্রোল করতে গেলে, মানে বসে নিয়ে আসার জন্য অফ করে দিতে হবে। সচেতন তুমি দূর হাঁটো, নালে অবচেতন সামনে আসতে পারে না। আর ম্যানিফেস্টেশন অবচেতন মনে হয়। আপনি মাটিতে খালি জলই ঢেলে যাচ্ছেন, এদিকে মাটির ভেতরে কোনো সার নেই, মাটির ভেতরে কোনো মিনারেলস নেই, মাটিতে এটা নেই ওটা নেই, ওখানে গাছ তৈরি হবে না। আপনি দেখছেন ওটাকে মাটি, কিন্তু মাটির ভেতরে কোনো কিছু নেই, ইনগ্রিডিয়েন্টস গুলো নেই। ঠিক যেরকম মানুষের বলেন না যে রক্ত নেই, রক্ত নেই আবার হয় নাকি? তাহলে তো সে শুকিয়ে যেত। এটার মানে হচ্ছে যে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। এবার কি হচ্ছে, প্রথম কথা তাকিয়ে থাকতে হবে। তাকিয়ে থাকতে থাকতে নিজেকে কোয়েশ্চেন করুন, আমার কেন এটা হচ্ছে না? সবার আগে আমার মধ্যে কি প্রবলেম আছে? আমাকে না আরেকটু শান্ত হতে হবে, আমাকে আরেকটু এরকম হতে হবে, আমি এটা নিয়ে বেশি ভাববো না। শেয়ার করুন ভগবানের সাথে। ঠিক আছে? এইটা করতে 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 আপনি আস্তে আস্তে নিজের সচেতন মনকে কন্ট্রোলে নিয়ে আসছেন। মানে আপনি জানেন যেটাতে আপনি রিয়াক্ট করেন। ঠিক আছে? আপনি কিন্তু এটা জানেন। দেখুন সবাই জানে কিন্তু সবার মাইনাস পয়েন্ট, কিন্তু মাইনাস পয়েন্টটা আপনি স্বীকার করতে চান না। স্বীকার করুন বসে যে ঠাকুর আমি নিজেকে কন্ট্রোল করব। আমি একটা এক্সাম্পল দিই। ইদানিং মোহরের খাওয়া খুব কমে গেছে, মানে একদম খাওয়ার কি জানি খাওয়ার ইন্টারেস্ট কেন কমেছে। বাচ্চাদের হয়তো হয়, এই বয়সটা হয়। তো আমি প্ল্যান করেছি যে 1 সপ্তাহ বলার পর দেখলাম, 1 সপ্তাহ না 15 দিন বলার পর দেখলাম যে একই ব্যাপার। আমি কি করলাম, ওর খাওয়ার পজিশনটা চেঞ্জ করে দিলাম। বললাম তুই এই চেয়ারে না বসে এই চেয়ারে বসতো, এখানে বসে খা। কারণ দেখলাম ও যখন খাচ্ছে তখন ওর সামনে একটা বড় আকাশও দেখতে পাচ্ছে, দরজাটা খুলে দিলে, মানে ব্যালকনির ওটা খুলে দিলে একটা সামনে একটা ব্ল্যাঙ্ক,
আর ব্ল্যাঙ্ক দেখতে দেখতে খাচ্ছে, ফলে মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আমরা যখন খাই তখন আমাদের সচেতন মনকে অ্যাক্টিভ রাখতে হয়, কিন্তু যখন আমরা মেডিটেট করি তখন আমাদের অবচেতন মনকে অ্যাক্টিভ করতে হয়। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। চোখ চুপ করে তাকিয়ে থাকতে হবে ভগবানের দিকে এবং ভগবানকে বলুন, ভগবান আমার এটা একটা ভুল আছে। আমি যেমন প্ল্যান করলাম বসার জায়গা চেঞ্জ করে দিলাম এবং পুজো করতে গিয়ে ভাবলাম যে না, আজকের থেকে আমি আর খাওয়ার কথা বলবো না। যখনই বলছে যে আমি খাবো না, তখন আমি বললাম যে ঠিক আছে, খেতে হবে না, না খেলেও চলে, কি হবে খেয়ে। অটোমেটিক দুদিনের মধ্যে খাওয়া দেখলাম ঠিক হয়ে গেল, দুদিন ধরে দেখছি। এইভাবে নিজেকে চেঞ্জ করুন, নিজের সচেতন মনকে। হয়তো আমি একটু ইরিটেট হয়ে যাচ্ছিলাম যে কেন খাচ্ছিস না, কেন এত খাবার কমে যাচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। আপনি আরেকজনের এনার্জি ফিল্ডকে চেঞ্জ করে দিতে পারেন এভাবে। আরেকটা ঘটনা বলি, এটা আমি কেন আমার ঘটনাগুলো বলছি, কারণ আপনাদের এটা এটা যেহেতু পরীক্ষিত সত্য, বুঝতে সুবিধা হবে। পরশুদিন ডিনার করতে বসে মোহরের 23rd জুলাই বার্থডে। তো আমি বলছি নেক্সট ইয়ার বার্থডেটা যেহেতু 12 ইয়ার্স হবে, সুতরাং এরকম এরকম একটা প্ল্যান চলছে। তখন বলছে যে এরকম এরকম বন্ধুকে আমি নিমন্ত্রণ করবো। তো আমি বললাম না, স্কুলের বন্ধুদের বেশি নিমন্ত্রণ করার দরকার নেই, কারণ বন্ধুরা বছরে বছরে চেঞ্জ হয়। বন্ধু জিনিসটাকে স্কুলের মধ্যেই রাখা ভালো, কারণ এরা কেউই বন্ধু নয়। আমাকে বলছে মোহর যে না, তুমি একদম বন্ধুত্ব করতে পারো না মানুষের সাথে, তোমার ওরকম মনে হয়। ওর ভীষণ ভালো ফ্রেন্ড। আমি ওকে বললাম যে তোকে যে এত বার্থডে, ওর যে এতগুলো বার্থডে হলো, তোকে একটা বার্থডেতেও তো নিমন্ত্রণ করেনি। তো বলছে করেনি, ও অন্যকে করেছে। হ্যাঁ, আমিও তো করিনি। আমি বললাম না, তোমার কোনোদিন অত বড় বার্থডে কিন্তু হয়নি, ছোটখাটো হয়েছে, কিন্তু অত বড় সেলিব্রেশন কিন্তু হয়নি, ঠিক আছে, স্কুলে পড়ার পর থেকে। তো ওই জন্য তুমি নিমন্ত্রণ করোনি। আগে তো ওর তো অত বড় বার্থডে হয়েছে, আমি দেখছি ফেসবুকে গ্রুপে দিচ্ছে ফটো, তোমাকে তো কখনো ইনভাইট করেনি। ও করেনি বলে আমি করবো না? আমাকে বলছে তুমি তো বলেছো যে যে যেরকম নিজের জায়গাটা নিজে, আমি সেটা আলাদা জিনিস, এটা সেলফ রেসপেক্টের ব্যাপার। যাই হোক, তো সামহাও আমার একটা নেগেটিভ ভাইব্রেশন ওই বাচ্চাটাকে দেখে আসছিল। আমি ওকে বললাম, শুধু যখন তর্ক করা শুরু করলো, আমি বাচ্চাদের সাথে কখনো তর্ক করি না, তর্ক মানে একটু রাগারাগি করছে আর কি। তখন আমি বললাম যে যেদিন ওর কাছ থেকে তুই একটা বড় বিপদে পড়বি, সেদিন তুই বুঝতে পারবি মার কথাটা কতটা ঠিক। বলে আমি আমার আবার কাজ করছি। গতকাল মানে তার ঠিক পরের দিনই কিন্তু স্কুলে ওই বাচ্চাটা নিজে কথা বলে মোহরকে অদ্ভুতভাবে ফাঁসিয়ে দিয়েছে। এবার যেহেতু স্কুলের টিচার জানে যে মোহর একটা ভালো মেয়ে, আপাতত ভালো মেয়ে, স্কুলে ভালো করে পড়াশোনা করে, ওর কোনো দোষ নেই, ও যাই হোক, ওর কোনো ব্যাপার নেই, জিনিসটা বেরিয়ে এসেছে। কিন্তু ও ওকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছিল। ইনফ্যাক্ট আমাকে টিউটরও পরে বললেন যে টিমসে মেসেজ করে যে শারদিয়াকে এরম ভাবে করছে, ও খুব, আমি জানি এটা ওর দোষ। আমি মোহরকে আসতে না, আমাকে বললাম, আমি তখন বললাম মোহর কি মনে পড়লো যখন এই ঘটনাটা হলো? তখন বললো, আর তখন হাসছে, বলে আমি অবাক হয়ে গেলাম, কি করে হলো? আমি বললাম কি করে হলো না, মা এই কাজটাই করে, মা মানুষকে ভালো বুঝতে পারে। নাহলে একটা মানুষ সম্পর্কে আমি কখনো বলবো না যে ইনভাইট করতে হবে না। মানুষের মোটিভ দেখলে বোঝা যায় যে মানুষটা তোমার সাথে কিভাবে মিশছে, কিভাবে কি করছে। যেমন সঞ্চিতা, তোমাকে যে কারণে আমি না করলাম, আমি কিন্তু খুব পার্সোনালি মানুষকে না করি। এবার আমি এইটা কথাটা বলি যে তুমি শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার, কারণ সাবকনসিয়াস মাইন্ডটা এটাকে আমি এমন জায়গায় আনতে পেরেছি, এখনো জানি না কোন জায়গায় আনতে পেরেছি, এটা আমার গুরু ভালো বলতে পারবেন, নিশ্চয়ই পেরেছি। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এখানে কিন্তু আমার খুব ভালো অ্যাক্সেস আছে, মানুষকে আমি খুব ভালো অ্যাক্সেস করতে পারি। যেই আমার এনার্জি ফিল্ডে এসে বসে আমি বুঝতে পারি। এইটাকে কি বলে? এটাকে বলে তন্মাত্রা। তন্মাত্রা কি করে? মায়েরা সবসময় সবকিছু বোঝে না, মায়েরা ভুলও বোঝে। হ্যাঁ, তন্মাত্রা কাকে বলে? তন্মাত্রা মানে হচ্ছে, যেমন আলো মারলে ফোটন কণা বেরোয়, বলে যে কোনো জিনিস ভিজিবল হয়ে যায়, এবং যেটার উপর আমি আলো মারছি সেটা রিফ্লেক্ট করে, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাই তো, সেটা রিফ্লেক্ট করে বলে আমি দেখতে পাচ্ছি। ঠিক সেরকম যে কোনো জিনিস যখন, যে কোনো মানুষ যখন আপনার সামনে এসে বসে আছে, তো আপনাকে যদি সে প্রবলেমের কথা বলে, তখন আপনার উচিত সেটা মন থেকে শোনা, এবং এমন ভাবে শোনা যে ইস, ও যেন ঠিক হয়ে যায়, ওর যেন প্রবলেমটা কেটে যায়, ভগবান ইস, ও কি দুঃখ পাচ্ছে, যে সিম্প্যাথি।
সিম্প্যাথি যাদের নেই তাদের অবচেতন মন কাঠের মতন শক্ত, তাদের জীবনে ম্যানিফেস্টেশন কাজ করবে না। এবং আমরা খুব বেশি মেটেরিয়ালিস্টিক, আমরা সবসময় তুলনা করি, এটার সাথে এটা তুলনা করি, এটার সাথে এটা লাভ ক্ষতি নিয়ে ভাবি। এটাই হচ্ছে চন্দ্রনারী আর সূর্যনারীর ব্যাপার। কি করে করব দেখুন, সুপ্ত শক্তিকে জাগাবেন কি করে। পুজো করার সময় ঠাকুরের দিকে স্থির হয়ে বসুন এবং আপনি যে মন্ত্র পড়ছেন সেই মন্ত্র বলার সময় অ্যাজ ইফ আপনি ভগবানকে অ্যাড্রেস করছেন। যেমন বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। অনেকে বলে এরকম করে মন্ত্র পড়ে যে বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে। দিদি আমি তো রোজ মন্ত্র পড়ি, আমি আপনার সাথে একটা কথা নর্মালি বলছি আর আপনার সাথে ইমোশনালি কথা বলছি, সেটা আমি বুঝতে পারছি না। ভগবানের সাথে আমরা কথা বলি না, আমরা অবচেতন মনকে তৈরি করি কথা বলার সময়, মন্ত্র পড়ার সময়। এবং মন্ত্র হচ্ছে দ্য কমিউনিকেশন সিস্টেম, দ্য ল্যাঙ্গুয়েজ বিটুইন ইউ অ্যান্ড ইউনিভার্স, বিকজ আমরা সবাই ইউনিভার্সেরই অংশ। বাইরে বৃষ্টি হলে আমাদের ঘর কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ঘরের মধ্যে কি বৃষ্টি পড়ছে? পড়ছে না। কিন্তু ঘুম থেকে উঠে রোদ দেখলে যে মনটা ভালো থাকে, পিকনিকে যাবে না, সকাল থেকে উঠে দেখছেন দারুণ বৃষ্টি হচ্ছে, আপনার কি ভালো লাগবে? দুটো মন কি একই রকম থাকে? কখনোই থাকে না। পুজো করার সময় আমরা ইয়ার ম্যানিফেস্টেশন কে স্ট্রং করতে পারি। কিভাবে ইয়ার ম্যানিফেস্টেশন করব? ইয়ার হচ্ছে সমস্ত ভাইব্রেশনকে ধরে রাখে। যেমন আমি আপনার কথা শুনতে পাবো তখনই যদি মাঝখানে ইয়ার থাকে, ইয়ার না থাকলে কিন্তু শব্দ যায় না, তাই তো? এবার আমরা পড়েছি না যে যখন বাজ পড়ে তখন সবার আগে লাইট দেখা যায়, পরে সাউন্ড সৃষ্টি হয়, কারণ আলোর গতিবেগের থেকে শব্দের গতিবেগ কম। না না, মিস এখনো হয়নি, এখনো মাঝখানে আছে। ইয়ার ম্যানিফেস্টেশন কি করে করবেন? প্রথম কথা, যখন আপনি পুজো করছেন তখন ভগবানের কে অ্যাড্রেস করছেন এটা ভাবুন, ভগবানকে প্রশংসা করুন। যেমন আপনি যখন বাড়িতে কাউকে ইনভাইট করেন তখন আপনি জানেন সে পায়েস খেতে ভালোবাসে নাকি কি খেতে ভালোবাসে। তাহলে আপনি যদি সে বলে যে আমি খুব পায়েস খেতে ভালোবাসি, তাহলে আপনি পায়েসটা কিন্তু খুব মন দিয়ে বানাবেন, ওর কথা মন দিয়ে ভালোভাবে ভেবে বানাবেন। যেমন আমি দেখতাম আমার দিদা যখন দাদুর জন্য রান্না করে তখন সেই রান্নার একটা আলাদা স্বাদ হয়। এটা আমারও ক্ষেত্রেও হয়, কারণ একটা আলাদা ফিল থাকে, স্বাভাবিক ব্যাপার। বাচ্চার জন্য একরকম ফিল, বাবা মার জন্য আলাদা ফিল। হ্যাঁ, একটা ফিল থাকে, সেই ফিলটা আপনি ঈশ্বরের প্রতি দেওয়ার চেষ্টা করুন। কিরকম করে? বক্রতুণ্ড মহাকায়া, মানে যার তুণ্ড বিশাল বড়, যে মহাকায়, সূর্য কোটি সমপ্রভা, তোমার তো কোটি কোটি প্রভা রয়েছে। নির্বিঘ্নং কুরু মে দেবা, এই যে আমাকে নির্বিঘ্ন করো দেবতা, মানে হে প্রভু, সর্বকার্যেষু সর্বদা, আমাকে সব দিক থেকে তুমি প্রোটেক্ট করো। এইটা আপনি ভগবানকে বলছেন। এতে কি হচ্ছে? ম্যানিফেস্টেশন হচ্ছে। কি ম্যানিফেস্ট হচ্ছে? তখন আপনি পুজো করতে করতে ভাবছেন এই মন্ত্রটা পড়ে নি, তারপরে এক্ষুনি ওকে একটা মেসেজ করব, মন্ত্রটা পড়ে নি, পুজো হয়ে যাক, ও আমার সম্পর্কে এরকম কথা বলছে, আপনার দুজনে মিলে ফোনে, আচ্ছা দেখি তো কি বলছে, বলাই হয়ে গেল। আপনার মন, সচেতন মন ওখানে পড়ে আছে, রান্নার লোক কি ফোড়ন দিল, মাথায় রয়েছে রান্না ওইদিকে, এই তুমি ফ্রিজ থেকে বাটা মাছ বার করেছো, সচেতন মন ওখানে পড়ে আছে। আপনি অবচেতন মনকে কন্ট্রোলই করতে, পুজো করার তো খাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ যে পুজো করে না সে নিজেকে রিয়ালাইজ করে না। কিন্তু পুজো করাটাই কি ইম্পর্টেন্ট? পুজো করা মানে, বারবার একটা কথা বলছি, বি স্পিরিচুয়াল, নট রিলিজিয়াস। আমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে মহাদেবের মাথায় শুধু দুধই ঢালছি, দ্যাট ইজ নট আলটিমেট। এবং এটাও না যে আমি কিছুই মানি না, সেটাও কিছু না। মানে আমাকে একটা প্রসিডিওরের, কর্ম আর ধর্ম কোনটা বড় অনেকে প্রশ্ন করে। যেই কর্মের কোনো মিনিং নেই সেটা কর্ম না। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এটাও কর্ম, হ্যাঁ, আমি একটা কিছু রাস্তায় কলার চোখলা ছুঁড়ে মারলাম এটাও কর্ম। কিন্তু আমি যদি কলার চোখলা ছোড়ার সময় না ভাবি যে এই চোখলাতে উল্টে কেউ পড়তে পারে, কারোর হাত পা ভাঙতে পারে, তার একটা বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, এটাকে বলে, এটা কোনো কর্ম না, ওটা ক্রিয়া। যেই কর্মের মধ্যে ধর্ম থাকে না, ধর্ম মানে রেসপন্সিবিলিটি, ধর্ম মানে উচিত অনুচিত, ধর্ম মানে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো, ঠিক আছে? সংসারের কথা মাথায় ঘুরবেই, সাধারণ মানুষদের সবার সম্ভব না সবকিছু করা। তো এমন সময় পুজো করো, যদি 10 মিনিটও পুজো করতে পারো, অ্যাটলিস্ট নিজেকে
ঈশ্বরের সাথে কমিউনিকেট করো। এয়ার ম্যানিফেস্টেশন কি করে করবে? হ্যাঁ, যখন পুজো হয়ে গেল তখন তুমি একদম পদ্মাসনে বসো, দুটো আঙ্গুলকে জ্ঞান মুদ্রায় রাখো, এইভাবে জ্ঞান মুদ্রায় রেখে হাঁটুর ওপরে জোরে একটা ইনহেল করো, ধীরে ধীরে যতটা নেবে ততটা মানে পেট ঢুকে যাবে, যতটা নিঃশ্বাস ধরে রাখা সম্ভব, এবং চোখ বন্ধ করে তুমি যে প্রবলেমটা সলভ করতে চাইছো সেটাকে ভাবো যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, এটা হবেই, দ্যাট ইজ মানে মানে ফাইনাল, যে হবেই। হবে কি, এই ভাবটা থাকলে হবে না, মনে রাখতে হবে হবেই, প্রবলেমটা হবেই, ভগবান তুমি এটা আমরা তাড়াতাড়ি করে দাও। এটা হয়ে গেছে, সাপোজ কারোর বিয়ে হচ্ছে না, সে ভাবছে যে এবার এই তারিখের মধ্যে একটা নিজেকে একটা ডেট দাও, এই তারিখের মধ্যে তোমাকে এটা করতে হবে। আমরা যেমন নিজেকে বলি না যে ধরো তোমার ফ্লাইট হচ্ছে 7টার সময়, সবার না থাকতে পারে, যাদের নেই তাদের নেই, সেটা তো সবাইকে নিয়ে আমরা ভাববো না, আমরা আমাকে নিয়ে ভাববো। ধরুন আপনার মেয়ে পড়াশুনো করছে কিনা আপনি সেটা নিয়ে ভাববেন, পড়াশুনো করে আরেকটা ছেলে মেয়ে যে পড়াশুনো করে না, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু আমরা ভাববো না, আমরা ভাববো আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কিনা। হ্যাঁ সৌমলিমা, বাবা কেমন আছে? মন্ত্রেরও অনেক ব্যাপার আছে পায়েলদি, মন্ত্র ভুলভাল পড়লে হবে না, মন্ত্র গুরু ছাড়া সিদ্ধ হয় না। মানে আমি যেমন নিজে নিজে বায়োটিন ট্যাবলেট, নিজে নিজে হিমোগ্লোবিন ট্যাবলেট, অজস্র হিমোগ্লোবিন ট্যাবলেট আছে, যা খুশি খেতে পারি না, ডাক্তার লাগে, ঠিক সেরকম গুরু ছাড়া মন্ত্র হয় না। যখন তুমি আবেগ নিয়ে মন্ত্র পড়বে এবং যখন ইয়ার ম্যানিফেস্টেশন করবে, এবং তখন ভাবতে হবে, অবশ্যই করব, দুষ্টু বন্ধু হরোস্কোপ বানাতে চাই, দুষ্টু ও বাচ্চার পয়েন্ট অফ ভিউ থেকে দুষ্টু, কারোর সাথে কোনো পার্সোনাল ইস্যু থাকবে না, আমার কথা হচ্ছে তাই, আমার সেলফ ডিগনিটিতে ভালো লাগবে না, আমি তাকে অ্যাভয়েড করব, কিন্তু আমি তার সম্পর্কে কোনো বাজে কথা বলবো না। আমি কিন্তু কখনো কোনো মানুষের সম্পর্কে কখনো বাজে কথা বলি না, সে আমার যতই শত্রু হোক। ভালো না, ভালো না, আমাকে তার পোষায় না, তার ব্যাপার, সে আমাকে গালাগালি দেয়, তার ব্যাপার, কিন্তু আমি মুখ দিয়ে বাজে কথা বলবো না, এটা আমার নেচার নয়। এটা আমি মোহরকেও বলি, মোর আজকে বলছে আজকে যতক্ষণ আমি টিউটরকে গিয়ে বলছি সমস্ত কথা সত্যি, আমার শান্তি হচ্ছে না। আমি বললাম তুই আজকে ভগবানের কাছে বলে যা, দেবী টিউটরই তোকে বলবে যে ঠিক আছে আবার ওর পাশে বসো, তোমরা একসাথেই বসো, কিন্তু আর এরকম করো না। অরিত্রিকা, যাই হোক বলা উচিত না, ওকেই কিন্তু কিছু, ব্যাস তাই হলো, দুজনের মধ্যে আবার মিলমিশ হয়ে গেল। এটা না বাচ্চাকে বোঝাতে হয় যে এগুলোই লাইফ, এগুলোকে হ্যান্ডেল করতে হবে, এগুলো নিয়ে ভাবলে চলবে না, তুমি কাউকে ঠিক করতে পারবে না, তোমার নিজেকে ঠিক করতে হবে। দেখো একটা বয়সে না খুব তিনটে জিনিস খুব মেনটেন করতে হয়, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে পার্সোনালিটি, আরেকটা হচ্ছে তোমার মানে সৌন্দর্য। এই এডুকেশনটাই তোমার কিন্তু পরে টাকা হয়ে আসবে, পার্সোনালিটি রেসপেক্ট হয়ে আসবে, আর সৌন্দর্যটা তোমার কনফিডেন্স হয়ে আসবে। একটা ছোটবেলা থেকে যদি এই তিনটে কোয়ালিটিস বিল্ড আপ না হয়, তাহলে বড় হয়ে ওই তিনটে কোয়ালিটিও তোমার মধ্যে বিল্ড আপ হবে না, ঠিক আছে? দীক্ষা 4 প্রকারের হয়, দীক্ষা নিয়ে পরে একদিন বলবো। এবার আবেগ দিয়ে কেন বলতে হবে, কারণ আমাদের সচেতন মন লজিক্যালি চিন্তা করে। লাস্টে প্রশ্ন করুন মধুরিমা, সচেতন মন লাস্ট মানে লজিক দিয়ে চিন্তা করে। যেমন তোমাকে যদি আমি বলি যে দেখো না, ও কাছ থেকে দেখবেন অনেকের রাস্তায় ভিক্ষা চায়, ভিক্ষা দিয়ে দিলাম, অনেকে আবার বলে কি এই ভিক্ষা কিন্তু দিও না, এই ভিক্ষা দিলেই কি হবে, ও ভিক্ষাটা নিয়েই কিন্তু নেশা করা শুরু করবে, এই করবে সেই করবে। তখন যখনই আপনার মাথায় এটা ঢুকে গেল, আপনি কাউকে টাকা দিতে গেলেই ভাববেন কিন্তু না, ও সত্যি সত্যি তো মানে নেশা করা শুরু করবে, তাকে ওকে দেবো না, দূর। আপনার সচেতন মন ওই লজিকটা ধরে নিয়েছে, এমনও তো হতে পারে সত্যি সত্যি খাবে। তাহলে আপনি কি করবেন নিজেকে, তখন আপনি এমন করতে পারেন যে আপনি গাড়িতে এমন ভালো জিনিস রাখলেন, কিছু বিস্কিটের প্যাকেট রাখলেন, চকলেটস রাখলেন, কেউ কোনো বাচ্চা যদি কিছু চায়, টাকা পয়সা চায় রাস্তায়, বা কোনো বয়স্ক মানুষ যে হাত পাতে কিছু, তাকে কিছু একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিলেন, একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলেন, একটু সোমপাপড়ির প্যাকেট থাকলো সেটা দিয়ে দিলেন। এটা আমি করি, টাকা দিই না, জিনিস দিই। কিন্তু আপনার যদি মনের ভেতর থেকে সিম্প্যাথিটাই নষ্ট হয়ে যায়, শুধু আপনার সচেতন মন জানে ওইটা নিয়ে নেশা করবে, কিন্তু হতেও তো পারে এটা নিয়ে নেশা করবে না, সত্যি সত্যি খাবে। তাহলে আপনি দুটোকে ব্যালেন্স করুন, এই দুটোকে ব্যালেন্স না করতে পারলে আপনি টিকবেন না। কারণ আপনাকে গার্হস্থ্য জীবনও যাপন করতে হবে, আপনাকে স্পিরিচুয়ালিও কানেক্টেড হতে হবে, কারণ আলটিমেটলি স্পিরিচুয়ালিটি জিতবে। আজকে সুকৃতিদের খোলসটা তো মরে গেলে কালকে পড়ে থাকবে, কিন্তু আমি যে কাজগুলো করে গেলাম বা আপনাদের জীবনে যদি কিছু প্রভাব বিস্তার করে থাকে, তখন কিন্তু আপনারা আমি মরে গেলেও বলবেন যে দিদি ছিল, এই কথাগুলো বলেছিল। আমি কিন্তু মরবো না, আমার কাজটা কিন্তু বেঁচে থাকবে, আমার
যা যা আমি জীবনে করে যাব সেটা বেঁচে থাকবে, কিন্তু শরীরটা মরে যাবে। যেই শরীরটা লজিক্যাল চিন্তা করছিল সেই শরীরটা মরে একদিন পড়ে থাকবে। আর লজিক্যালি চিনতে গেলে তো, করতে গেলে তো সবই লজিক। আমার যদি এখন পা ভাঙে, আমি ডাক্তারের কাছে কেন যাব? সত্যি সত্যি তো একদিন আমি আমাকে মরলে আমাকে পুড়িয়ে দেবে, তাহলে এই পাটা আমার ঠিক করে লাভ কি? এটা তো কোনো কথা নয়, তাই না? তো যখনই কোনো কিছু ম্যানিফেস্ট করছেন ইমোশনালি ভাবুন, কারণ অবচেতন মন ইমোশনালি চিন্তা করে। যেমন পরীক্ষার হলে যারা যাওয়ার সময় প্রচন্ড স্ট্রেস থাকে, এটা খুব হয়, সবারই হয়। আগামীকাল পরীক্ষা, ভীষণ টেনশন হচ্ছে, কি করবেন? এটা প্রত্যেকটা স্টুডেন্টকে, ছোট বাচ্চাদেরকে পুজো করানো খুব শেখানো দরকার। এমনি চুপ করে বসে ভাববে, যে কোনো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে কোনো কিছু করতে যাচ্ছেন, সবসময় ভাববেন যে না আমি খুব কনফিডেন্ট, আমি পারবো। আমি সবাইকে একটা কথা বলি না, আমাকে যারা এসে বলেন যে লাস্ট মুহূর্তে যদি আপনার মনে হয় যে এমন কিছু প্রশ্ন করছে, যে প্রশ্নটা আপনাকে অপোজ করার জন্য করছে, আপনাকে ফাঁদে ফেলার জন্য করছে, তখন আপনি কি করবেন? কনফিডেন্সলি ভুল বলবেন, এমন ভাবে কনফিডেন্সটা দেখাবেন যাতে সে ভুলই ভুলই বলতে না পারে, মানে সে আর কোনো কোয়েশ্চেন আনসার দিতে না পারে। কারণ আপনার কনফিডেন্সটা আলটিমেটলি জিতবে। আপনি যেটুকু ভুল বলেছেন না কোনো থিওরি, সেটা আপনি মেকআপ করে নিতে পারবেন, কিন্তু একবার যদি কনফিডেন্সটা ওর চোখে আপনার হালকা হয়ে যায় বা পার্সোনালিটিটা হালকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর জীবনে সেটা ফেরত পাবেন না। এই জন্য পরীক্ষার হলে যাওয়ার সময় বা কোনো ইম্পর্টেন্ট যাওয়ার সময় একসময় ভাবুন, কখনো বলবেন না যে পরীক্ষা যেন ভালো হয়, বলবেন পরীক্ষাতে যেন আমি 85 পাই, পরীক্ষাতে যেন আমি 90 পাই। আমাকে 90 পেতে হবে, আমাকে 85ই পেতে হবে, এইটা সবসময় ভাবতে হয়। ব্রেনকে কনফিউজ করবেন না, অবচেতন মনকে, যেন ভালো হয়। অবচেতন মনের কাছে কোনো টার্গেট নেই, কি ভালো হয় তা না, আমার এটা লাগবে। তুমি কি করতে চাও? আমি এটা কিনতে চাই, আমার এটা হতে হবে। আচ্ছা, তাহলে কি আমরা কি অন্যের ইচ্ছাকেও ম্যানিফেস্ট করতে পারি? হ্যাঁ, অন্যের ইচ্ছাকেও ম্যানিফেস্ট করতে পারি। সাপোজ আপনি নিজে খুব সুন্দর অবচেতন মনকে ব্যালেন্স করতে পেরেছেন। ধরুন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, তাহলে আপনি ইচ্ছা করলে অন্যকে হেল্প করতে পারেন তো। বা ধরুন আপনার কোনো পরিচিত ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, আপনি তখন গাড়ি নিয়ে পাস করছেন, ওকে বলে এই গাড়িতে উঠে আসো, তুমি ভিজছো, চলো তোমাকে ড্রপ করে দিই। এরকম হয় প্রচুর। আপনার কাছে গাড়ি আছে বলে তো আপনি হেল্প করতে পারছেন। তাহলে আপনার অবচেতন মনে যদি প্রচুর তন্মাত্রা আপনি তৈরি করতে পারেন, ইউ ক্যান হেল্প এনিবডি। আপনার কাছে বসে যখন সে কথা বলবে, হি অর শি ক্যান ফিল ইউর অরা, বুঝতে পারবে যে এর সামনে বসেছি, একটা কিছু ফিল হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে। যেমন দারুণ পারফিউম মাখলে উল্টো দিকের মানুষটা বুঝতে পারে, উফ কি সুন্দর পারফিউমের গন্ধ, দরজা খুলে ঢুকলেন, দারুণ গন্ধ তো, কিন্তু গন্ধটাকে কি আপনি কোথাও দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। গন্ধটা আপনাকে রিয়ালাইজ করাচ্ছে। ঠিক সেরকম অরার মধ্যে আমরা ঢুকে যাই, একজন আরেকজনের অরার মধ্যে ঢুকে যায়, তখন তার কাছে বসলে মনে হয় কি যে না, সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। আমরা যখন কারোর প্রবলেম শুনি, তখন এমন মন দিয়ে শুনতে হবে, অনেকে নাটক করে শোনে, নিজেকে ভীষণ দেখায় যে ভীষণ ভীষণ সিম্প্যাথেটিক। যারা নাটক করে তাদের ওই নাটকটা নাটকের ভেতরেই থেকে যায়। আপনার ভগবান আপনাকে কোনোদিন হেল্প করবে না। আপনি ভাবছেন লোকটার কাছে আমি তো দারুণ সিম্প্যাথেটিক দেখালাম, না, আলটিমেটলি আমরা কাউকে দেখাচ্ছি না। আলটিমেটলি উই হ্যাভ টু ফেস, মানে কি বলবো, মানে উই হ্যাভ টু ফেস আওয়ার সেলফ। আমরা নিজেদেরকে ফেস করতে হবে। আপনি যখন কারুকে প্রাণ প্রতিষ্ঠা মানে কি? যে রত্নে আমি প্রাণ প্রতিষ্ঠা করে রত্ন কাউকে দিচ্ছি, প্রাণ প্রতিষ্ঠা মানে কি? প্রাণ প্রতিষ্ঠার মধ্যে কিছু পূজার উপাচার আছে, সেগুলো বাদ দিলাম, কিন্তু কি করে ম্যানিফেস্ট করবেন? প্রথম কথা, আপনাকে রত্নকে ধরে বলতে হবে যে ও আমার কাছে এসেছে, ওর যেন সর্বপ্রকার ভালো হয়, ও যা চায় তা যেন এর মধ্যে চলে আসে, তাই তো? যেমন কেউ বেলজিয়াম চকলেটের একটা কেক অর্ডার দিল, কেউ রেড ভেলভেট অর্ডার দিল, তাহলে আমি যদি একটা বেকারির সাথে যুক্ত থাকি, আমি যদি কেক বানাই, তাহলে আমি সেরম সেরম জিনিস দিয়ে বানাবো, কারণ ও এটা চেয়েছে। আমি যদি ভাবি আমি নিজের মতন করে বানাবো, তাহলে কিন্তু হবে না। এবার বানানোর ভেতরে আমি কি মানে হাইজিন মেনটেন করছি, কি কি করছি না করছি, সেটা কিন্তু আমার ব্যাপার। এটা ইউনিভার্স হিসেব রাখে যে তুমি কতটা পজিটিভ থাকছো, তুমি কতটা অনেস্টলি কাজ করছো। এবং আমরা কি অন্যের সম্পর্কে নেগেটিভ চিন্তা করতে পারি? তাহলে ম্যানিফেস্ট করলে তো অন্য, আমি ভাববো ওর যত নেগেটিভ হয়। এই নেগেটিভ ম্যানিফেস্টেশন কি কাজ করে? নেগেটিভ ম্যানিফেস্টেশন কাজ করে না। ম্যানিফেস্টেশন ইজ অনলি পজিটিভ থিঙ্কিং, বিকজ আমি আমার অবচেতন মনকে পজিটিভ এনার্জি জন্য
মানে কি বলে এটাকে ফরম্যাট করছি, এবং আমি নিজেকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা হতে হবে, এটা হতে হবে, এবং আমি যেন নিজেকে খুব বেশি খাটতে পারি। আমি ম্যানিফেস্ট করছি আমি 90 পাই যেন। আর আমি ঘুম থেকে উঠি সকালবেলা 8টায়। আমি নিজেকে ম্যানিফেস্ট করছি আমি দারুণ হেলদি থাকি, ঘুম থেকে উঠি কটায়, 11টায়, সকালবেলা 11:30টায়, ব্রেকফাস্ট করি কটায়, দুপুরবেলা 2টোর সময় ব্রেকফাস্ট করছি, স্নান করে কখন, বিকেল 5টায়। এটা ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন করার জন্য তো আপনাকে কাজও করতে হবে, সচেতন মন কাজ করবে, আর অবচেতন মন মাথা থেকে ইনস্ট্রাকশন দেবে, আচ্ছা তোমাকে কিন্তু 90 পেতে হবে। এই অবচেতন মন যদি ঠেলে সচেতন মনকে ওঠাতে না পারে, তাহলে ম্যানিফেস্টেশন কোনোদিন কাজ করবে না। আপনাকে বলো 369, আমার যেন প্রত্যেক মাসে 2 লাখ টাকা বিক্রি হয়, আমার যেন প্রত্যেক মাসে 2 লাখ টাকা স্যালারি হয়, আমার যেন প্রত্যেক মাসে এটা হয়, আমি যেন একটা BMW কিনতে পারি। এদিকে যখন কাজ করার সময় তখন আপনি পাশে বসে বসে রিলস দেখছেন, এটা করছেন ওটা করছেন, ম্যানিফেস্টেশন কাজ করবে? সবার আগে একটা গোল সেট করতে হয়, এবং গোলের পিছনে আপনার সচেতন মন দৌড়াবে, আর অবচেতন মন আপনাকে ইনস্ট্রাকশন দেবে। যেমন মারা বলে না ছোট বাচ্চাকে খাওয়ানোর সময় যে এটা দিয়ে এটা মেখে খাও, যখন নতুন খাবার শিখছে, তখন কিন্তু বাচ্চারা তুলতে গিয়ে এখানে খাবার ফেলে দেয়, এখানে লাগিয়ে দেয়, কারণ সে খুব একটা নিজের এনার্জি কন্ট্রোল করতে পারে না, কিন্তু মা ইনস্ট্রাকশন দেয়। ঠিক সেরকম অবচেতন মন হচ্ছে আমাদের মাদারলি মাইন্ড, যে ইনস্ট্রাকশন দেয় আমাকে। এই ইনস্ট্রাকশনটা সেট করতে হয়, যেমন আমার মা আমাকে শিখিয়েছে, আমি মোরকে শেখাচ্ছি, এরকম ভাবে কিন্তু পরপর পরপর জেনারেশন শেখে। তাই তো এবার ছোটবেলা থেকে যদি কেউ খুব ঝাল দিয়ে খাওয়া শেখে, সে তার টেস্টটা কিন্তু ঝাল দিয়েই সে তৈরি। এবার দেখুন আমাদের অভ্যাস হচ্ছে, বাঙালিদের খাওয়ার যেরকম অভ্যাস, যেরকম যার যা আমরা খাই, সেটা কোনোদিন আমরা পাঞ্জাবি ফুড মানে ওই মাক্কি দি রুটি, সরসো কা শাক বা ওই তড়কা এই সমস্ত খেয়ে কিন্তু আমাদের বেশি দিন তৃপ্তি আসবে না। কন্টিনিউসলি 4-5 দিন, 1 সপ্তাহ আপনি এই সমস্ত খাবার খেতে পারবেন? তখন ভাববো কতদিন ইলিশ মাছ খাইনি, কতদিন বাঙালিরা এভাবে মাটন রান্না করে। ভেজিটেরিয়ানরা মানে গুজরাটে গেছি, রাজস্থানে গেছি, ওদের যেভাবে ভেজ, সব জায়গাতেই ক্যাপসিকাম, সব জায়গাতেই পনির, কিন্তু আমরা যেভাবে পনির কত রকম ভাবে রান্না করি, আমাদের অ্যাপেটাইটটা, আমাদের ব্রেনটা এভাবে সেট, এই খাওয়াটার সাথে এইভাবে সেট, তাই না? ঠিক সেরকম ভাবে আমাদের সচেতন মনকে সেট করতে হবে। কিন্তু ওরা তো ওই খাবারকে দিব্যি দারুণ আনন্দ করে, কারণ ওদের সচেতন মন, ওদের ব্রেন ওভাবে সেট হয়ে গেছে, ওদের অ্যাপেটাইট এভাবে সেট হয়ে গেছে, ওরা জানে এটা এইভাবেই খেতে হয়, এটা এইভাবেই টেস্ট। ওরা আবার আমাদের খাওয়া বেশি দিন কিন্তু খেতে পারবে না, ভালো লাগবে না। ঠিক সেভাবে আমাদের অবচেতন মনকে এমন ভাবে মানে ফরম্যাটিং করতে হবে যে আমি ওটার পিছনে দৌড়াচ্ছি। নেগেটিভ ম্যানিফেস্টেশন যদি কেউ করে, ওর যেন ক্ষতি হয়। রোজ ম্যানিফেস্ট করছে ও আমার জীবন থেকে এই কে কেড়ে নিল, তো ওর খুব ক্ষতি হবে। যে এনার্জিটা আপনি আপনার অবচেতন মনে তৈরি করছেন, নেগেটিভ এনার্জি, ওটা রিফ্লেক্ট করে আপনার কাছেই চলে আসবে। সুতরাং কোনোদিন মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে নেই। আপনারা ভাবছেন ও তো শুনছে না, কিন্তু আমি তো বলছি। হ্যাঁ, আপনি দুঃখ করে বলতে পারেন যে আহ রাখে, আমি পরে পড়ছি পড়ছি কমেন্টসের লাস্টে করো। কিন্তু আপনি ভগবানকে দুঃখ পেয়ে বলতে পারেন, ভগবান ও আমার সম্পর্কে এরকম কথা বলছে, ও আমাকে এরকম কথা বললো, তুমি, আমার খুব খারাপ লাগছে, আমি তো এরকম ভাবে ভাবিনি, আমি তো এরকম কথা ভাবি না, ও কেন এরকম বলছে, এগুলো যেন না হয়। এই যে আপনি বলছেন, যখন মনে মনে ভাবছেন, তখন কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জিটা ইউনিভার্সের মধ্যে মিশে যাচ্ছে। আর উল্টে যে আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলবে, তার কিন্তু বীজঘাত খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওই জন্য কোনো রকম কিচ্ছু কোনো কাজ করে না। হ্যাঁ, অবভিয়াসলি ব্ল্যাক ম্যাজিক আছে, অবভিয়াসলি নেগেটিভ এনার্জি আছে, পজিটিভ এনার্জি যদি থাকে নেগেটিভ এনার্জিও আছে, কিন্তু নেগেটিভ এনার্জিকে কিভাবে আমি প্রোটেক্ট করব, সেটা আমাকে জানতে হবে। যেমন আমরা কিভাবে জীবাণুকে প্রোটেক্ট করি, আমাদের যখন শরীরে ভাইরাস আসে আমরা অ্যান্টিবায়োটিক খাই, নাহলে আমাদের শরীর ঠিক হয় না, আমাদের ওষুধ খেতে হয়, ঠিক সেরকম। এবার প্রার্থনাকে কি করে কাজ করবেন, দেখুন অতিচেতন মন না একটা অনেকটা ওই ইয়ের মতন, কি বলে, ওয়াইফাই এর মতন। ধরুন আপনি ওয়াইফাই অন করলেন, হট করে আপনার নোটিফিকেশন গুলো টুং 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 করে ঢুকতে থাকলো, আপনি ধরুন সারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনোভাবে এমন জায়গায় ছিলেন যেখানে নেটওয়ার্ক ছিল না, দেখবেন যেই নেটওয়ার্ক পেলেন টুংটাং করে সব ঢুকতে শুরু করলো। তাহলে এতক্ষণ ওই নোটিফিকেশন গুলো কোথায় ছিল? ছিল কি? মানে আপনি কি দেখতে পাচ্ছেন না? ধরুন আপনার ফোনের এখানে এসে আটকে আছে, যেই খুললেন ঢুকে গেল, কিছু দেখা যায় না। এই যে 256 জিবি, 100 জিবি, 121 জিবি, হাত দিয়ে দেখাতে পারবেন কতটা?
কখনো দেখেছেন? যেমন আমরা দেখি যে স্টকে এতগুলো শাড়ি আছে দোকানে, আপনি কোনো দোকানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই এই ফাঁকে এই জিবি রয়েছে, এই জায়গায় এই কন্টেনারের মধ্যে এত জিবি রেখেছে? এগুলো সব ক্লাউড, এবং এই ক্লাউডকে আমি অ্যাক্সেস করতে পারি, কিন্তু অ্যাক্সেস করার জন্য কি দরকার? ফোন দরকার, নালে হবে না। অবভিয়াসলি ব্ল্যাক ম্যাজিক হয়, কিন্তু ব্ল্যাক ম্যাজিককে প্রোটেক্ট করা যায়। আপনারা কি মনে করেন শুধু তন্ত্র হিন্দুরাই জানে, মুসলিমরা জানে না? বৌদ্ধ তন্ত্র হয় না? প্রচুর নেগেটিভ জিনিস হয়, কিন্তু নেগেটিভ জিনিসকে প্রোটেক্ট করার জন্য আসল হচ্ছে নিজেকে পজিটিভ দীক্ষায় দীক্ষিত করতে হবে, নিজেকে নিজেকে একটা প্রোটেকশন দিয়ে রাখতে হবে। দীক্ষা 4 রকমের হয়। একটা হয় শারীরিক দীক্ষা, যেটা গুরুর কাছে গিয়ে যে দীক্ষা নেওয়া হয় কানে কানে, হুম, কানে কানে দেওয়া হচ্ছে দীক্ষা, আমরা গুরু মন্ত্র জপ করি, এটা হচ্ছে একটা দীক্ষা। একটা হয় আত্মার দীক্ষা, যেটা রত্নের সময় দেওয়া হয়। আপনারা যারা রত্ন পড়েছেন সবাই বীজ মন্ত্র পেয়েছেন, এটা হচ্ছে আত্মার দীক্ষা। এবং আত্মার দীক্ষায় শরীর ইনভলভ হয় না, আত্মার সাথে আত্মা কমিউনিকেট করে। এটা হচ্ছে সব থেকে স্ট্রং দীক্ষা, ঠিক আছে, গার্হস্থ্য দীক্ষার মধ্যে। মানে একটা হয় দৈহিক দীক্ষা, একটা আত্মিক দীক্ষা। এই আত্মিক দীক্ষা মানে আহ জীবনের পর জীবন, জন্মের পর জন্ম মানুষকে রক্ষা করে। দীক্ষা কিভাবে রক্ষা করে পরে একদিন একটা লাইভ করব। 3 নম্বর হচ্ছে তন্ত্রের দীক্ষা। তন্ত্রের দীক্ষা মূলাধার চক্রে হয়, সেটা তান্ত্রিকদের মধ্যে হয়, তান্ত্রিক গুরু লাগে, ওইটা আলাদা সিস্টেম। আর আরেকটা হয় হচ্ছে সন্ন্যাস দীক্ষা, যেটা স্বামী বিবেকানন্দ পরমহংসদেবের থেকে নিয়েছিলেন, পরমহংসদেব তোতাপুরীর থেকে নিয়েছিলেন। ওটা পুরো সন্ন্যাস জীবন যাপন করতে হয়, ওই দীক্ষা আলাদা। তো 4 রকমের দীক্ষা কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যানিফেস্ট করার একটা সহজ উপায় আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে অনেক কিছু তো শিখলেন, 3টে জিনিস শুধু মাথায় রাখুন। সেটা হচ্ছে চেতন মন হচ্ছে মানে রাজসিক চিন্তা করে, মানে কি খাবো, কি নেবো, কি ড্রেস কিনবো, এই ড্রেসটা পরতে হবে, এরকম লিপস্টিক পরতে হবে, হয় না? ওকে শেডটা দেখলাম, আচ্ছা এটা কি শেড, এটা আমিও কিনবো, মনের মধ্যে তৈরি হয়। তো অবচেতন মন কিন্তু তামসিক। কেন তামসিক? অবচেতনে পজিটিভও আছে, নেগেটিভও আছে, ছাকতে আপনাকে হবে। আর যে অতিচেতন মন, সেটা হচ্ছে পুরোটাই সাত্ত্বিক, একদম স্পিরিচুয়াল। ওখানে যখন এনার্জি যায় তখন একদম ছেকে যায়। যাদের অতিচেতন মনের সাথে কোনো অ্যাক্সেসই নেই, অতিচেতন মনে অ্যাক্সেস করতে পারলে ওই লেভেলে উঠে যাবে মানুষ, তখন আর এইখানে থাকে না। আমাদের দুটো নাড়ি আছে, একটা সূর্য নাড়ি, একটা চন্দ্র নাড়ি। সূর্য নাড়ি হচ্ছে ডান দিকটা, আর বাঁ দিকটা হচ্ছে চন্দ্র নাড়ি। সূর্য নাড়ি যাদের অ্যাক্টিভ, সূর্য নাড়ি কিন্তু আমাদেরকে, যেটাকে আমরা বলি হচ্ছে পিঙ্গলা, আর বাঁ দিকটা যেটা সেটা হচ্ছে চন্দ্র নাড়িটা হচ্ছে ইরা। এই সূর্য নাড়ি যাদের খুব বেশি অ্যাক্টিভ, আপনি নাকের তলে আঙ্গুল নিয়ে দেখতে পারেন কোন মানে শ্বাসটা বেশি হচ্ছে। যাদের সূর্য নাড়ি বেশি অ্যাক্টিভ তারা খুব অ্যাগ্রেসিভ হয়, একটু ক্রোধী বেশি হয়, খুব হাইপার অ্যাক্টিভ হয়। যাদের যত বেশি ডান নাক দিয়ে শ্বাস পড়ে তারা বেশি অ্যাগ্রেসিভ হয়। আর বাম দিকের নাক হচ্ছে চন্দ্র নাড়ি, এটা হচ্ছে ইমোশনাল দিকটা। যত বা দিকটা আহ বেশি অ্যাক্টিভ হয় তত কিন্তু আমাদের মানে ইমোশনাল মাইন্ড। ইমোশনাল মানে কিন্তু ইমোশনালি আমি ড্রিঙ্কস করে ফেললাম, দ্যাট ইজ নট ইমোশনাল। ইমোশনাল মানে যে সিম্প্যাথেটিক পজিটিভিটি। হুম। আর এটা একটা শিখি, এটা আরেকটা লাইভ করবো। ধরুন আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন, ফিজিক্যালি এক্সস্টেড, তখন আপনি কোন দিক ফিরে শোবেন? আমাদের প্রত্যেক একটা জিনিস শিখিয়ে দিই, সবসময় ঘুমোবেন বা দিক ফিরে, চেষ্টা করবেন যখন ঘুমোতে ইচ্ছা করছে, মানে ঘুম এসে যাচ্ছে, তখন বা দিক ফিরে ঘুমোবেন। আর যে দিক ফিরেই আপনার ঘুম ভাঙুক না কেন, উঠবেন কিন্তু ডান দিক ফিরে। এতে সূর্য নাড়ি অ্যাক্টিভ হয়। সকালবেলা আমরা ঘুম থেকে উঠি তো ওই সময় সূর্যের পাওয়ারটা অনেক বেশি পজিটিভ থাকে, এবং সানলাইট এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, যে কোনো নেগেটিভ জিনিস কিন্তু সানলাইট থাকলে কাজ করে না। এই জন্য দেখবেন মানুষ ড্রিঙ্কস করে রাত্রিবেলা, যত নোংরামি, যত বাজে কাজ, আনসোশ্যাল, সব রাত্রিবেলা হচ্ছে। এবার বলবেন সকালবেলাও তো অনেকে হয়, হয় হয় না যে তা না, কিন্তু রাত্রিবেলাটা ডেঞ্জারাস। রাত্রিবেলা আমরা সবাই ঘরের মধ্যে ঢুকিয়ে যাই, যখন আমরা বলি না না রাতের মধ্যে ফিরতে হবে, তাই না? যত বড় বড় রোড অ্যাক্সিডেন্ট রাত্রিবেলা, ওই সময় তামসিক এনার্জি, যত প্রেত তত জেগে ওঠে। এবং রাত্রিবেলা কিন্তু আমাদের যত সূর্য থাকলে কোনো তান্ত্রিক কাজের কাজ হতে পারে, সব রাত্রিবেলা হবে। ইনফ্যাক্ট সূর্য গ্রহণ যখনই হয় দেখবেন শুরু হয়, তখনই কিন্তু প্রচুর পৈশাচিক শক্তি জেগে ওঠে, এবং তখনই তন্ত্র মন্ত্রের প্রচুর জটিল ক্রিয়া এই সূর্য গ্রহণের মধ্যে কিন্তু হয়। কারণ সূর্য যদি একবার ঢেকে যায় কোনো কারণে, বিশাল একটা নেগেটিভ এনার্জির অ্যাক্সেস তৈরি হয়ে যায়।
না, মনে থাকবে। মন, ওইটাই তো মনকে ইনস্ট্রাকশন দেওয়া, যে যে বললাম অবচেতন মন আমাদের ইনস্ট্রাকশন দেয়। এরকম ভাবে ধরো তুমি 5টায় এয়ারপোর্টে যাবে, এরকম হয় যে তোমার কিন্তু দেখবে ঘুমটা ঠিক 4টের মধ্যে, তুমি যতই অ্যালার্ম দাও কিন্তু তোমার ঠিক 4টের আশেপাশে ঘুম ভেঙে যাচ্ছে, তো মাথায় ঢুকছে 4টে বা 3:30-এর মধ্যে আমাকে উঠতে হবে, ঠিক ঘুমে। অন্যদিন কিন্তু ভাঙে না, সেদিন ঘুম ভেঙে যাবে। বাঁ দিকের নাক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, যত বয়স বাড়ে আমাদের বাঁ দিকের নাক অ্যাক্টিভ হয়। অনেকের বাঁ দিক না, যাদের বাঁ দিকের নাক বেশি অ্যাক্টিভ তাদের ইনটিউশনে, যে আমাদের প্রাণ প্রতিষ্ঠা শেখানোর সময় যখন গুরু শিখিয়েছিলেন, ওনার তো 2-3 ছেলে ছিল, তাকে শেখাননি তখন। যাই হোক, উনি আমাকে অনেক কিছু করেছেন, সেটা নিয়ে আর বলছি না। কিন্তু উনি আমার এই নাড়ির টেস্ট করেছিলেন, যে আঙ্গুল না কন্টিনিউয়াসলি টেস্ট হয়, যে বাঁ দিকের নাড়ি, বাঁ দিকের নাড়ি যদি অ্যাক্টিভ না হয় কোনোদিন স্পিরিচুয়ালি তুমি কানেক্টেড হতে পারবে না। ঠিক আছে? মৌমিতা চক্রবর্তী, তুমি নিজেকে বলো যে আমি দারুণ নাচবো, যখন স্টেজে উঠবো আমি দারুণ নাচবো। আমি আজকে বলছি, যখন আমি লাইভটা শুরু করার আগে, যে আমি একটুও কিছু লিখিনি, কিছু মানে লিস্ট করিনি কি কি বলবো না করবো, আজকে আমি একটা জঘন্য লাইভ করবো মনে হচ্ছে, অথচ এটা আমার একটা ড্রিম লাইভ ছিল। তো কিন্তু তারপর আমি দেখলাম এটাই আমার আজকে পরীক্ষা। আমি তখন নিজেকে বললাম এই যে দারুণ লাইভ করবো, কারণ আমি এত পড়াশোনা করেছি, লেখার কি আছে, যা মাথায় আছে সব বলবো। লাইফটা কি শুনতে খুব খারাপ লাগছে? লাগছে না। কনফিডেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যার কনফিডেন্স নেই, কনফিডেন্স হচ্ছে ওভার কনফিডেন্স না, সেলফ কনফিডেন্স, যে আমি হ্যাঁ পড়বো, কিন্তু কনফিডেন্সটা আমাকে কে দেবে? যদি আমার প্রত্যেক দিনের কর্ম দেবে। আমি রোজই এনার্জেটিক থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে মনকে আগে, এবার হচ্ছে ম্যানিফেস্টেশনের উপায়টা বলি। হ্যাঁ, মনকে না ইনস্ট্রাকশন দিন, মনকে আগে শান্ত করুন, মনকে বলুন তুমি কি চাও, তুমি কি কেয়ার করবে, কেন আমি এটা করছি, কি বোকার মতন কাজ করলাম। মনকে আগে বলুন যে দেখো, নেক্সট যখন এই সিচুয়েশনটা আসবে তুমি কিন্তু এই কাজটা করবে না। যেমন এই জিনিসটা আমি নিজে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, আমাকে আগে কেউ টাকা ফেরত দিলে আমি যেরকম ভাবে ফেরত দিয়েছি সেভাবেই রেখে দিতাম। এতে আস্তে আস্তে দেখলাম আমাকে অনেকে ছেঁড়া নোট দেওয়া শুরু করলো, 10 টাকার নোট ছেঁড়া দিয়ে দিল, 20 টাকার নোট ছেঁড়া দিয়ে দিল। তখন আমি ভাবলাম যে না, এবার আমি নিজেকে বোঝালাম, এখন থেকে যদি আমাকে কেউ টাকা দেয়, টাকাটা আমি খুলে দেখবো। হ্যাঁ, খুলে দেখবো, যে টাকাটা যদি ভুল হয় সেটা বলবো। এটা আমি মনকে বোঝালাম। এটাও ওয়ান টাইপ অফ ম্যানিফেস্টেশন। সচেতন মনকে দিয়ে অবচেতন মনকে ইনস্ট্রাকশন দিলাম। কিভাবে ইনস্ট্রাকশন দিলাম? যখন আম, টাকাটা কেউ আবার আমাকে দিল, তখন আমার অবচেতন মন আমাকে বলল যে টাকাটা খুলে দেখো। এটা আমি আমার মাকে বলতাম। আমার মা ছোটবেলায় রোজই ছাদের দরজা লাগাতে ভুলে যেত। ভাই ছোট ছিল, ছাদে কাঁথা মেলতে যেত, আর রোজই শোয়ার সময় মা বাবা জিজ্ঞাসা করতো তুমি ছাদের দরজাটা বন্ধ করেছো? তো মা বলে বন্ধ তো করলাম, মনে হলো, কিন্তু ভুলে যাচ্ছি। রোজ এটা হতো, রোজ। আমি তখন মাকে বললাম, তখন আমার বয়স কত হবে, 8 কি 9। তখন আমি মাকে বলতাম তুমি যখন দরজাটা বন্ধ করছো, তখন তুমি বলবে যে দরজাটা বন্ধ করলাম, দেখবে আর ভুল হবে না। মা এটা করা শুরু করলো, তারপর থেকে আর ভুল হলো না। ইনফ্যাক্ট যখন কোনো জিনিস বাড়িতে শিফটিং হয় বা কোনো জায়গায় কিছু হয়, প্রথমে কোনো জিনিস প্যাকিং করবেন না, সবার আগে লিস্ট করবেন যে এটা এটা লাগবে। এরকম ভাবে ভাববেন যে আহ, প্রথমে আমি হোটেলে গিয়ে উঠলাম, তাহলে আমার কি লাগবে, কি কি লাগবে, একটা বেসিক জিনিস, একটা হেডফোন, একটা এটা ওটা কি কি লাগবে সব লিস্ট করলেন। ময়শ্চারাইজার লাগবে, সানস্ক্রিন লাগবে, বডি লোশন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আগে লিস্ট করুন, তারপর গোছাবেন। দিদি কিন্তু ফিলোসফির মানুষ নয়, দিদি কিন্তু হার্ড কোর একদম কেমিস্ট্রির মানুষ। কিন্তু বিশ্বাস করুন, লাইফ ইজ অল অ্যাবাউট 7 সাবজেক্ট। কিরকম? সবসময় বাংলা সাহিত্য, হ্যাঁ, ইংলিশের সাহিত্য, মানে সাহিত্য সবসময় আছে। লাইফে অলওয়েজ আমাদের ক্যালকুলেশন করে চলতে হয়, ম্যাথামেটিক্সটাও ইম্পর্টেন্ট। লাইফে সবসময় বায়োলজি নিয়ে চিন্তা করতে হয়, কি খাবো, কি না করব, কি করব। লাইফ ইজ অল অ্যাবাউট ফিজিক্যাল এক্সপ্রেশন। এবং লাইফে কোথায় ফিজিক্স নেই তুমি বলো? কোথায় কিভাবে কি জিনিস রাখবে, কোথায় কি ফিটিং হবে, সব ফিজিক্স। কেমিস্ট্রি তো পদে পদে রয়েছে, রসায়ন কোথায় না নেই। আর জীবনে যা কিছু পাস্ট তাই তো ইতিহাস হয়ে গেছে। এবং জীবনে যা, যত প্রকৃতিতে আমরা যা কিছু দেখছি, কিভাবে গাছ লাগাচ্ছে, কিভাবে ভালো থাকছি, কিভাবে যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, সবই তো ভূগোল। এবং এই যে আমরা ম্যাপ দেখে এখানে ওখানে যাই, ভূগোল। তো কোথায় কি নেই বলো? মানুষের সাথে মিশবো, সোশ্যালজি, ফিলোসফি, সব সাবজেক্ট আমাদের অ্যাপ্লিকেশন আছে।
হ্যাঁ, এটা তুমি ম্যানিফেস্ট করতে পারো। তুমি যখন বারবার এই জিনিসটা চাইছো তখন তুমি মৃত্যুকে ম্যানিফেস্ট করছো। এবার একটা কথা আছে, কোনো নেগেটিভ জিনিসকে ম্যানিফেস্ট করতে নেই। এমনও হতে পারে যে তোমাদের একসাথে দুজনের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, দুজনেরই কিন্তু মৃত্যু হলো, কিন্তু একসাথে। মৃত্যুকে কখনো ম্যানিফেস্ট করবে না। তুমি সবসময় বলবে, ভগবান আমরা যেন দুজনে একসাথে অনেক দিন থাকতে পারি, আমাদের দুজন দুজনকে ছেড়ে যেন বেশি দিন থাকতে না হয়। এই কথাটা হচ্ছে ম্যানিফেস্টেশন। মৃত্যুর গ্যাপ, তুমি যখন মৃত্যু নিয়ে আসছো, তুমি কিন্তু নেগেটিভিটিটাকে আর্ন করছো। নেগেটিভিটিটাকে আর্ন করো না, তাহলে তোমার সাথে নেগেটিভ জিনিসটাই কিন্তু হবে। এবার আমরা লাস্ট ফেজে এসে পড়েছি। লাস্ট আধ ঘন্টা আমাদের প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিভাবে ম্যানিফেস্ট করব। হ্যাঁ, ধরুন চন্দ্রনারী কিভাবে অ্যাক্টিভ হবে? লেফটে ফিরে শুতে হবে। সবার আগে নিজের সচেতন মনকে বলুন যে দূর, এটা এখানে হারিয়ে যাচ্ছে, আমি আজকে থেকে এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে সচেতন মনকে ইনস্ট্রাকশন দেওয়া। যখন খুঁজতে যাবেন, অবচেতন মন আমাকে বলবে ওটা তো ওখানে রেখেছিলাম। আমি এটা মোহরকেও বলি, মোহরের বাবাকেও বলি, আলমারিতে খুঁজো না, মনের মধ্যে খোঁজো। মনে খোঁজো, দেখবে পাবে। আমি যখন কোনো কিছু খুঁজে পাই না, প্রথম কথা আমি সবকিছু খুঁজে পাই, এটা হচ্ছে আমার একটা পজিটিভ জিনিস, কারণ আমি সবকিছু খুব সিস্টেম্যাটিক্যালি রাখি। এবং এত সিস্টেম্যাটিক্যালি রাখি যে সব মানুষ সিস্টেম্যাটিক্যালি চলে না, তখন আমি একটু রেগে যাই। কিন্তু আমার ভাবা শুরু করি যে না, সবাই সব রকম হয় না। কিন্তু আমি ভীষণ বলি যে একটা জিনিস এই জায়গাটাতেই রাখতে, যখন কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাচ্ছেন না। যেমন জিমে গিয়ে একটা লোককে দেখলাম সেদিন, ট্রেডমিল করছে। আমি ভাবছি লোকটাকে কোথায় দেখেছি, লোকটা কি আমার ক্লায়েন্ট ছিল? কিন্তু না, লোকটার হাসিটা মনে পড়ছে, যে লোকটা হাসছে ওই হাসিটা আমি কোথায় দেখেছি। তখন আমি একটা জায়গায় বসে চুপচাপ ভাবা শুরু করলাম, মনে পড়লো না। বাড়িতে এসে স্নান করছি, তখন খোঁজার চেষ্টা করলাম, আমি পিছু খোঁজার চেষ্টা করছি, তখন আমি ভাবলাম মুহূর্তের পিটিএম এ দেখেছিলাম কোন একটা গার্জেনের বাবা। এই যে মাথার মধ্যেই সব আছে, অবচেতনকে ইনস্ট্রাকশন দিন, বলে রাখুন। যেমন আমরা বলি না যে এটা এখানে রাখলাম, একটু মনে রাখিস তো। ওকে বললাম কারণ যাতে ও আমাকে মনে করিয়ে দেয়। এটা বলতে হবে না, নিজেকে বলুন, আচ্ছা এটা কিন্তু এখানে রাখলাম, মনে থাকবে না তো, লিখে ফেলুন। একটা জিনিস খুব সুন্দর টেকনিক শিখিয়ে দিই ম্যানিফেস্টেশন, যখন বাচ্চারা করবে, বাচ্চারা তো ম্যানিফেস্টেশন বোঝে না, বাচ্চাদেরকে শেখান যখন কোনো কিছু পড়ছে তখন বা হাত মুঠো করে পড়তে। যারা যে কোনো পড়াশোনা করেন ভুলে যান থিওরি, বা হাত মুঠো করে পড়তে বসবেন। ওটাই যখন আবার রিপিট করবেন যে দেখি তো মুখস্থ হয়েছে কিনা, তখন ডান হাতটা মুঠো করবেন, বা হাতটা খুলে দেবেন। এতে আপনার সেন্সরি নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা করতে চাইছেন তার জন্য স্ট্রংলি বিলিভ করুন। পুজো করার সময় ম্যানিফেস্টেশনটাকে অ্যাক্টিভ করুন। ঠিক আছে, এটা হচ্ছে ডেলিকর ম্যানিফেস্টেশন। এবং না খেয়ে পুজো করতে বসবেন। কিরকম ভাবে? মানে অল্প চা খেতে পারেন, হালকা কিছু খাওয়ার খান, যেরকম চা বিস্কিট বা কোনো কেউ কিছু ড্রিঙ্কস সকালবেলা খাচ্ছে, বা কোনো মানে লাউয়ের রস খাচ্ছে, এইসব নানা রকম জুস খাচ্ছেন, সেগুলো খেতে পারেন। খুব লিকুইড খাবার, সলিড খাবার না। কেন কি, আমাদের 6টা কোষ রয়েছে। ফার্স্ট কোষ হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ যেটা বাইরের লেয়ারটা, এই লেয়ারটা যত ভারী হয়, খেলে তত বেশি ভারী হয়ে যায় এই লেয়ারটা। এই লেয়ারটাকে হালকা করতে হবে। সচেতন মন যখন তাহলে সচেতন মনও খুব হালকা হয়ে যায়। হুম, যেই হালকা হয়ে যায় তখন অবচেতন মানে আমরা তার ভেতরে প্রবেশ করে যাই, অর্থাৎ প্রাণময় কোষে ঢুকে যাই। প্রাণময় কোষ থেকে ঢুকে গেলে তারপর অন্নময় কোষে ঢুকতে পারি, আনন্দময় কোষে ঢুকতে পারি। এইভাবে বিজ্ঞানময়, তারপরে মনোময়, এরকম কোষে আমরা ঢুকি। মনোময় কোষের অ্যাক্সেস পেলে তো আমরা একটা আলাদা লেভেলে চলে গেলাম। মনকে আপনার গতিসত্তা দিতে হবে। কি করে গতিসত্তা দেবেন? সাপোজ একটা জিনিস বলি, ধরুন আপনি কাচের, এটা ভালো করে দেখা যায়, ছোটবেলা আমরা পড়েছিলাম পরিচলন তাপের একটা প্রক্রিয়া ছিল না, যে একটা কাচের কোন একটা বোলের মধ্যে আপনি জল বসাবেন, আগুনে মানে জলটা নিয়ে আগুনে বসালেন, গ্যাসে, ওভেনে, দেখবেন জলটা ফুটতে শুরু করলো, জলের মধ্যে কিন্তু আগুনের তাপ আসছে, আর জলের কণাগুলোর মধ্যে ফ্লো তৈরি হচ্ছে, তাই তো? কিন্তু আগুনকে কি আমরা দেখতে পাই? কি দেখতে পাই? ফ্লোটাকে দেখতে পাই। ফ্লোটা কিসের? জলের অণু পরমাণুর ফ্লো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু তাপ তাপ দিচ্ছে বলে ফ্লোটা হচ্ছে, অ্যাকচুয়ালি তাপেরই ফ্লো হচ্ছে, কিন্তু জলের আকারে, তাই তো? যেমন জল, ধরুন কোনো জায়গায় একটা কালার ফেলে দেওয়া হয় জলের গতি বোঝানোর জন্য, নাহলে এমনি সময় বোঝা যায় না। যেমন আকাশে নীল রঙের একটা কিছু চলে গেল, একটা সবুজ রঙের কিছু এরকম দেখা যায় যে প্রজাতন্ত্র দিবসের সময়, কিন্তু ওই ধোঁয়াটা যদি সাদা হতো তাহলে কিন্তু দেখা যেত না। কালার দরকার। ঠিক সেরকম
মনকে গতিসত্তা দেয় কিন্তু এই আমি সত্তা। আমি কে? ধরুন আমি বললাম যে আমি সুকৃতি দে, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি এই কাজ করি, সেই কাজ করি, সেই কাজ করি। এটা আমি ভগবানের সামনে বসে যদি এই কথাটা ভাবি, আমাকে এইটা বললো, আমি একটা কোম্পানি সিও, আমি একটাই, কিন্তু তা না। ভগবানের সামনে যখন আপনি বসেছেন তখন আপনি বলুন, দেখুন আমি কেউ না, তুমি আমাকে তোমার কৃপায় রাখো, তুমি যা বলাবে আমি তাই বলবো। ভগবানকে বলতে হয়, আমি আমার পদ্ধতি বলছি, এবার আপনারা যেরকম ভাবে যেরকম করেন, যেটা আমি ছোটবেলা থেকেই খুব করে এসেছি। যখন আমি যাই করতাম, যখন আমি অ্যাস্ট্রোলজিতে একদম প্রথম, তখনও আমি বলতাম, ভগবান তুমি আমার মধ্যে এতটা অতীন্দ্রিয় শক্তি দাও যাতে আমি মানুষকে ভালো রাখতে পারি। আমি মরে যাওয়ার পর যেন আমার আত্মীয় স্বজনরা শুধু দুঃখ প্রকাশ না করে, আমি যেন বহু মানুষকে এটা মনে প্রভাব ফেলে দিয়ে যেতে পারি। তুমি আমাকে সেই কাজটা, সেই জায়গাটায় তুমি আমাকে অ্যাচিভ করে দাও। আমি খুব ফেমাস হতে চাই। আমি ভগবানকে এই কথাটা ছোটবেলা আগেও বলতাম, আমি সব সময় বলি। এবার ভগবানকে বলি, তুমি আমাদেরকে তোমার কৃপায় রাখো, যাতে কোনো ভুল না হয়, বুদ্ধি দাও যাতে ভুল কাজ না করি। যখনই কোনো ভুল কাজ কিছু করতে যাব তখন আমার যেন প্রপার বুদ্ধি হয়। আমার বাড়ির আসনে যে মূর্তিটার বিগ্রহরা রয়েছে, যেমন আমি গণেশকে বলি, তুমি আমাকে প্রচুর প্রসপারিটি দাও, প্রচুর জ্ঞান দাও। গণেশ কিন্তু জ্ঞানের প্রতীক। প্রচুর এত প্রসপারিটি দাও, এত জ্ঞান দাও, এত কিছু দাও, যাতে আমার, কিন্তু আমি সবসময় ডাউন টু আর্থ থাকি। যেন গণেশের মাথা নেই। মাথা মানে কি, গণেশ কিন্তু নিজের মাথা নিজে প্রকাশ করে না। হাতি হচ্ছে দূরদর্শী, দূরদর্শিতার প্রতীক। আমি মহাদেবকে বলি, আমার মধ্যে যেন প্রচুর স্পিরিচুয়াল পাওয়ার থাকে এবং আমি যেন মানুষের জীবন থেকে বিষটা নষ্ট করতে পারি। মানুষের জীবন যেটাকে বিষাক্ত করে তুলেছে, বিষ মানে কিন্তু সেলফ বিষ না, যে যে মানুষ বিষক্রিয়া করে, অন্য সম্পর্কে খারাপ কথা বলে, সেটা না। তুমি এমন কিছু আমাকে একটা ক্ষমতা দাও যাতে আমি মানুষের জীবনের দুঃখগুলোকে অ্যাবজর্ব করতে পারি, সারাতে পারি। এইটুকু ক্ষমতা যেন আমার থাকে। আমি লোকনাথ বাবাকে বলি সমস্ত বিপদ থেকে রক্ষা করতে, তো সবসময় তোমার কৃপায় তুমি আমাকে রাখো। সরস্বতীকে আমি বলি, আমি প্রচুর বাড়িতে যেন, আমার বাড়িতে যেন কখনো জ্ঞানের জ্ঞানের বিনিময়ে যেন অর্থ আসে, জ্ঞানটা যেন অলওয়েজ থাকে। আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত দেখি যে বাড়িতে একটা পড়াশোনা হচ্ছে, বাড়িতে একটা কালচার রয়েছে, উল্টো পাল্টা না। আমি নারায়ণ আর লক্ষ্মীকে বলি যেন আমরা দুজন পেয়ার খুব হ্যাপি থাকি। এবং যতই আমি, মা লক্ষ্মী কি হয়, প্রচুর টাকা, প্রচুর নিজের প্রসপারিটির দেবী, কিন্তু সর্বদা নারায়ণের কাছে তিনি নত জানু থাকে। নারায়ণ মানে কিন্তু স্বামীর পা টিপছে এটা না, নারায়ণ মানে সৃষ্টিকর্তা। যে যে দুটো পেয়ার, তার সাথে দুজন নিজেকে নিজেকে অ্যাটাচড রাখা, নিজেকে সবসময় ওইখানে তুমি কি, তুমি প্রফেশনালি কি সেটা দেখার দরকার নেই। তারপর আমি বজরংবলীকে বলি, তুমি প্রচন্ড আমাকে পাওয়ারফুল করো, যাতে আমি আমি প্রচন্ড, আমার সাহস থাকে, আমার প্রচন্ড জ্ঞান থাকে, কিন্তু আমি যেন মহা বজরংবলী কি আলটিমেটলি কিন্তু তিনি শ্রীরামের মানে পায়ের সামনে থাকতেন, অর্থাৎ পরমাত্মার কাছে যেন আমি সবসময় ঝুঁকেই থাকি, অহংকার বলে বস্তুটা যেন না আসে। এবং আমি সবসময় আমি কুবেরকে বলি যে আমি যেন প্রচুর প্রসপারিটিতে থাকি, প্রচুর অর্থে থাকি। কারণ অর্থ যদি ঠিকঠাক আসে তাহলে মাইন্ডটাও ঠিক থাকে। যখনই অর্থের অসুবিধা হয় মানুষের কিন্তু অনেক ভুল হয়ে যায়, মানুষ বিচলিত হয়ে যায়। খুব স্পিরিচুয়াল হতে গেলেও কিন্তু অর্থের দরকার, খুব দার্শনিক হতে গেলেও অর্থের দরকার। অর্থ ছাড়া মানুষ মানুষকে রেসপেক্ট দেয় না। ইনফ্যাক্ট ধন্বন্তরীকে আমি এটা বলি যে আমি যাদেরকে রত্ন দেব তার মধ্যে যেন তোমার আশীর্বাদ থাকে, মানুষ যেন সেরে যায়, আমি যেন সুস্থ থাকি। আমার গুরুদেবকে আমি বলি যে আমি যেন যত যাই হোক না কেন, আলটিমেটলি যেন আমি খ্যাতির চূড়ায় থাকি। এবং আমার সত্যি যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, যে আমাকে যদি, আমার পিছনেও যদি কেউ বাজে কথা বলে, তাদেরকে তুমি দেখো, আমার কারোর সম্পর্কে কোনো খারাপ কিছু নেই। এবং আমি যেন কোনো ভুল না করি, কোনোদিন কোনো লোভে না পড়ি, কোনো ভুল না হয়, সেই সুবুদ্ধিটা যেন আমার থাকে। দ্যাট ইজ ম্যানিফেস্টেশন। এবার কিছু একটা পার্টিকুলার জিনিস চান, সেটার জন্য কি করে ম্যানিফেস্ট করতে হবে, এটা তো বললাম চেতনার ম্যানিফেস্টেশন। অর্থাৎ আপনি মাটিকে তৈরি করলেন, এই মাটির মধ্যে থেকেই কিন্তু গাছ হবে। অবচেতন মনকে আগে তৈরি করতে হয়। মা দুর্গা তো আমার কাছে নেই, বাট মা দুর্গাকে সবসময়, মা দুর্গা তো ভবানীরই মানে ভবানী ভবতারিণী। যদি মা দুর্গাকে করি, যখন পুজো করতে যাই মায়ের কাছে, কোনো মণ্ডপে প্রণাম করতে যাই, তখন মা দুর্গাকে বলি যে এরকম ফ্যামিলি নিয়ে যেন আমি খুব হ্যাপি থাকি, আমারও যেন তোমার মতন আমি খুব হ্যাপি থাকি। মানে আমার আহ, দেখো, ফ্যামিলি ইজ আলটিমেট না। তুমি যদি কাউকে খুব হ্যাপি রাখতে পারো,
তুমি সব থেকে বেশি হ্যাপি থাকবে। এবং যে মানুষটা অন্যকে হ্যাপি রাখতে পারে না, নিজেকে হ্যাপি রাখতে পারে না, সে কখনোই অন্যকে হ্যাপি রাখতে পারে না। অন্য দেখবে কেউ কাউকে দেখা হলেই বলি বাবা তুমি কত মোটা হয়ে গেছো, মানে ওকে দেখে ও আলটিমেট ফার্স্ট কথাই হচ্ছে কত মোটা হয়ে গেছো, মানে ও ওকে ওর যে মাইনাস পয়েন্ট ওটার দিকে হাইলাইট করলো। এই যে হাইলাইট করলো ওই লোকটাকে কিন্তু নেগেটিভ করে দিল, নিজের রেসপেক্টটাকেও নষ্ট করে দিল। ঠিক আছে, তো এইভাবে কখনো ম্যানিফেস্টেশন হয় না। আবার বাড়িতে এসে পুজো করতে করতে বলবে আমার যেন এটা হয় ওটা হয় না। তোমার অবচেতনের যে মাটিটা, অবচেতন যে গ্রাউন্ডটা, সেটা নোংরা। ওই নোংরাতে ম্যানিফেস্টেশন কাজ করবে না। এবার ম্যানিফেস্টেশনের লিমিট বুঝতে হবে। যদি কেউ প্রাইভেট টিউটর হয়, সে বলতে পারে আমার প্রত্যেক মাসে 30,000, 40,000, 50,000 আমার ইনকাম হোক। যে একটা কোম্পানি, সে নিজে বুঝে স্যালারি ভাবতে পারে। একটা অদ্ভুত অদ্ভুত ম্যানিফেস্টেশন করলে কিন্তু কখনোই হবে না। এবার এই তন্মাত্রাকে, প্রথম কথা এই যে আমি সত্তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, যে আমি, সেই ইনস্ট্রাকশন দেবে আমাদের অবচেতনকে। ঠিক আছে, এবং দুটো জিনিস করবেন, সেটা হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আর ঘুম থেকে ওঠার সময় আমাদের অবচেতন মন কিন্তু সবথেকে স্ট্রং থাকে। দেখবেন যখন ঘুম পায় তখন চোখগুলো কেমন হয়ে যায়, হ্যাঁ, ভাল লাগে না কোনো কিছু। তখন আপনাকে, ধরুন আপনার খুব ঘুম পেয়েছে, আপনাকে পাশে কেউ বললো যে চলো তোমাকে আজকে এই থিওরিটা বোঝাবো, বা ধরুন আপনার হাজবেন্ড আপনাকে বলো জানো তো এইভাবে কিভাবে অ্যাক্সেস করে, হ্যাঁ ওভাবে কি করে অ্যাক্সেস করে, তখন বলবে, দূর এখন ভাল লাগছে না, দাঁড়াও কালকে সকালে শুনবো। মানে কি, আপনার কান আর শুনতে চাইছে না। কান দিয়ে তো আমরা শুনি না, আত্মা দিয়ে শুনি, মন দিয়ে শুনি, শুনতে চাইছে না। তখন এখন যদি আপনাকে ঘুমাতে খুব ঘুম পেয়েছে বা খুব শরীর টায়ার্ড লাগছে, তখন যদি উঠে বলি উঠে খেয়ে নাও, তখন আমরা বলি দূর আজকে আর ভাল লাগছে না, খেতে একদম ইচ্ছা করছে না। বা ধরুন ঘুম থেকে উঠে বলবে ওঠো, তো রাতের 1:30টার সময় কেউ ঘুম থেকে উঠে বলছে যে চলো এটা করে নি, তখন দূর আমার এখন ইচ্ছা করছে না, এখন ঘুমাবো। কারণ আপনার সচেতন মন মন আর কাজ করতে চাইছে না। এই সময় অবচেতন মন খুব স্ট্রং হয়ে যায়। ঠিক আছে, এই জন্য দেখবে ঘুমের সময় গল্প শুনতে ভালো লাগে। কেউ যদি ঘুমের সময় খুব গল্প মানে পড়তে ভালো লাগে। নানান রকম রাত্রি যে অন্ধকার করে একদম বন্ধ করে সবকিছু ভূতের সিনেমা দেখতে ভালো লাগে। আমাদের মন কিন্তু প্রেম চায়, আমাদের মন কিন্তু ভালোবাসা চায়, আমাদের মন কিন্তু ভয়ও চায়। ভয় পেতেও কিন্তু আমরা ভালোবাসি, এটা তো ডোপামিন ক্ষরণ হয়। আর হচ্ছে ঘুম থেকে ওঠার সময়, ঘুমোতে যাওয়ার সময় কি করবেন, রেড ইঙ্ক নিন। আমি একটা জিনিস দেখাই, এটা আমার বহু বছরের, এটা আমার বহু বছর বলতে আমি যখন ক্লাস, না আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমাকে কেউ একজন বলেছিলেন, এবং তিনি খুব ক্যাজুয়ালি বলেছিলেন, মানে বলেননি করতে, উনি বলেছেন এরকম করলে নাকি ভালো হয়। তখন তো আমি এগুলো কিছুই বুঝি না, কিন্তু আমি প্রচুর বই পড়তাম, অত তো বুঝিনি। কিন্তু আমাকে এই জিনিসটা খুব, হয়তো ভগবানই তাকে দিয়ে বলিয়েছিলেন। এই যে আমি প্রত্যেক দিন ঘুমানোর সময়, এটা আমার প্রত্যেক বছরের অভ্যাস। যারা আমাকে রাত্রিবেলা মেসেজ করে আমি তাকে বলি যে আমি এখন ঠাকুরের নাম লিখছি, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। এই যে এরকম আমার কাছে প্রচুর খাতা আছে, আমি জলে দিয়ে দিই। এরকম রেড ইঙ্কে আপনাকে লিখতে হবে, ঠিক আছে, এরকম রেড ইঙ্কে আপনি আপনার উইশ লিখতে পারেন। এই উইশ, ইনফ্যাক্ট ম্যানিফেস্টেশনটা যত স্ট্রং হতে হবে, একটা বই আমার কাছে আছে, যে বইটা আমি অনেক অল্প বয়সে কিনেছিলাম, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন সেই বইটার মধ্যে আমি লিখেছিলাম যে সুকৃতি, তখন আমি কখনো সারনেম লিখি না, শুধু লিখেছিলাম সুকৃতি, কারণ আমার নামটা কোইন্সিডেন্সলি খুব ভালো একটা নিউমোরোলজি হোল্ড করে। এটা কোইন্সিডেন্স, এটা তো আমি করিনি। তো সুকৃতি দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার লিখেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি আমার বন্ধুদের বলতাম যে আমি তো কেমিস্ট্রি নিয়ে পড়বো না, আমি একসময় অ্যাস্ট্রোলজার হবো, তখন আমি খুব ফেমাস হয়ে যাব, তখন তোরাই আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে আসবি এ করে। ইনফ্যাক্ট আমার বন্ধুরা যখন আমাকে মেসেজ করে, তখন আমাকে বলতে হচ্ছে তুই কি তোর চার্ট দেখে এটা আহ বুঝতে পেরেছিলি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, আমি জানিও না তখন চার্ট দেখতে, কিন্তু আমি বিশ্বাস করতাম এটা হবে, এটা আমি বিলিভ করতাম, এবং বিলিভ করে থাকি, শুধু শেষ করিনি, প্রচুর পড়াশোনা করেছি, এবং স্টিল নাও প্রচুর পড়াশোনা করি। আমি এটা আজকে মোহরকে বলছিলাম, আমার প্রাইম ফোকাস কি, বললো কাজ। হ্যাঁ, কাজ আর তুই, তোকে আমি প্রচুর সময় দিই, যেটা আজকালকার দিনে ও বোন বলছে আমাকে, জানো আমার বন্ধুরা বলে যে ঘুমিয়ে পড়ে, মারা আসে না, মারা দেরি করে আসে, স্যান্ডউইচ খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি তখন বলি যে মানে ইউ আর ভেরি লাকি, মানে ভগবান সবাইকে এত কিছু দেয় না, তোমাকে যেটা দিয়েছে সবকিছু দিয়েছে। কেউ হয়তো খুব আজকালকার দিনে খুব ভালো ভালো জিনিস, ড্রেস পরছে, ভালো লাইফ অ্যাড করছে, কিন্তু তার জন্য তাদের মা বাবাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। মা বাবা এত ব্যস্ত, বাচ্চারা পাই না।
আয়ের কাছে থাকছে, ঘুমিয়ে পড়ছে বাচ্চা, স্কুল থেকে তুমি সবসময় মাকে পাও। আবার দেখো বাকি জিনিসগুলোও ঠিক আছে, মা খাওয়ার সময় বসে আছে, মা স্কুলে যাওয়ার সময় মা খাওয়ার সময় বসে আছে। ভগবান সবকিছু এত মানুষকে দেয় না, কারণ তুমি আগে প্রচুর ভালো কাজ করেছিলে আগের জন্মে। এবার ওই আগে এই ভালো কাজগুলোকে এই জন্মে তোমাকে কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু ভালোর কোটা শেষ হয়ে যাবে। এই যে বাচ্চাকে অলওয়েজ মাথার মধ্যে ঢুকিয়ে দিন যে না ভালো কাজ করতে হবে, তাহলে আমাকে ও বাচ্চাকে কেউ স্কুলে মারছে তাও বলবে ভালো কাজ করতে হবে না, তখন সেলফ ডিফেন্স করতে হবে এবং ম্যানিফেস্ট করতে হবে ঈশ্বরের কাছে, ভগবানকে বলা শেখান বাচ্চাকে যে আমাকে ও ডিস্টার্ব করছে, এটা যেন বন্ধ হয়ে যায়, বা আমি এটা চাই। সাপোজ আপনার 5টা জিনিস খুব চাওয়ার ইচ্ছা, এভাবে আপনি আপনার উইশের খাতায় লিখুন। প্রথম 5 লাইন লিখলেন, লিখে বাকিটা আপনি ওম নমঃ শিবায় লিখতে পারেন, জয় বজরংবলী লিখতে পারেন, জয় শ্রীরাম লিখতে পারেন, যেটা আপনার লিখতে ভালো লাগবে, যাকে আপনার বলতে ইচ্ছা করবে। অনেকে সেদিন আমাকে একজন মেসেজ করলো, আগে আমি ভীষণ কালী ঠাকুরের ভক্ত ছিলাম, এখন আমি হঠাৎ করে আর কালী ঠাকুরকে ভাল লাগে না, এখন আমি শ্রীকৃষ্ণকে ডাকি। প্রথম কথা, কালী বা কে কৃষ্ণই বা কে, এগুলো সবই একটা রূপ। আমি যদি বলি জলকে ঘুরিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ হয়, বিদ্যুৎ দিয়ে ইলেকট্রিসিটিতে আমাদের যে জিনিস চলছে, সেটা শর্ট সার্কিট লাগলে, আগুন লাগলে তখন আবার জলই লাগে, ঠিক আছে? তো শক্তি ঘুরে ফিরে ইউজ হয়, যেই শক্তি আমাকে শক্তি দিচ্ছে সেই শক্তি যখন ভয়ঙ্কর হচ্ছে তখন আবার সেই শক্তিই লাগছে তাকে নিভাতে। তো জল কাটলে যেমন ভাগ হয় না, শক্তির রূপান্তর হয়। কালীকে লিখতে চাইলে কি লিখবো? জয় মা কালী, যা খুশি, কোনো বীজ লিখবে না, কালিকায় নমো হ্যান ত্যান বীজ লিখবে না, বীজ কিন্তু গুরু ছাড়া পড়ে না। অ্যান্ড অলওয়েজ ইউজ রেড ইঙ্ক, হ্যাঁ, রেড ইঙ্ক ছাড়া কিন্তু ইউজ করবে না। মানে তোমার পেনের বডি যে কোনো কালার হতে পারে, যেমন এটা আমার আমি এই এই পেনে লিখি, ঠিক আছে, এটা আমার কিন্তু ব্লু বডি, কিন্তু এরকম যার যেরকম পেন ভালো লাগে, কিন্তু ইঙ্কটা রেড হতে হবে, ইঙ্কটা কিন্তু রেড হতে হবে। এবং এই ম্যানিফেস্টেশনটা যখন হয়ে গেল লেখা, হ্যাঁ, যখন আবার একটা কথা, ওদিকে রিলস চলছে লিখছি, কথা বলতে বলতে গল্প করতে করতে লিখছি, পায়ের জুতো খুলে যেভাবে পুজো হচ্ছে, আমি তো সবসময় স্লিপার পরে থাকি, যখনই আমি লেখা শুরু করি আমি এখানে বসেই পড়াশোনা করি, এখানে বসেই লাইভ করি, এখানেই কনসালটেশন হয় আমার। আমি কিন্তু সমস্ত কিছু পায়ের থেকে খুলে, জুতো টুতো খুলে একদম খালি পায়ে মাটিতে পা লাগিয়ে বা বাবু হয়ে বসে আমি লিখতে থাকি, যেরকম ভাবে পুজো হয়। এবং স্ট্রংলি বিলিভ করতে হবে। সাপোজ আমি লিখলাম যে হে ভগবান, আমি যেন অমুক সালের মধ্যে এই জিনিসটা পেয়ে যাই, ঠিক আছে, বিশ্বাস করতে হবে অ্যাজ ইফ যে এটা হবেই, মানে হবে না এরকম কোনো বিষয় না। আমি যদি কাল কলমি শাক বাঁচি, আগামীকাল কলমি শাক রান্না করব, এটা তো ভাবোই বাবা কলমি শাকটা যদি পুড়ে যায়, আমার যদি রান্না করতে গিয়ে রসুন না থাকে, আমার যদি এই না থাকে, নিজেকে একদম বিলিভ করা যে এটাই হবে। এবার না নাম্বারিং না করলেও হয়। এবার এই যে তুমি লিখলে, লেখা কমপ্লিট হয়ে গেল, এবার লেখার দিকে তাকিয়ে একবার অ্যাজ ইফ বাহ দারুণ লাগছে তো, খুব সুন্দর লাগছে বলে মাথায় ঠেকিয়ে ভগবানকে প্রণাম করে বলতে হবে, ভগবান আমার যেন সবটা ইচ্ছা পূর্ণ হয়, এবং এই ইচ্ছাটা পূর্ণ করার মতন শক্তি বা পজিটিভিটি তুমি আমাকে দিও, বলে খাতাটাকে প্রণাম করে আবার লুকিয়ে রাখতে হবে। এই খাতাটা যেন কেউ না দেখে আপনি কি লিখেছেন। যখন খাতা শেষ হয়ে যাবে আবার জলে দিয়ে দেবেন। এবার আহ এই ম্যানিফেস্টেশন কিন্তু সবার পূর্ণ হয় না, কারণ একটা কথা বলে ইউনিভার্স কাকে দেবে সেটা সিলেক্ট করা থাকে, কারণ তার কর্ম, তার অবচেতন মন, তার মধ্যে যদি সেই পজিটিভ চিন্তার মানে না থাকে, মানে পজিটিভ চিন্তা মানে কি, সে যদি খুব পিওর সোল না হয়, অর্থাৎ লিখছে কিন্তু মনের মধ্যে কুটিলতা, আহ তাহলে হবে না, এটা তার কর্মফল। ঈশ্বরকে বিশ্বাস করলেও ঈশ্বর আছে, না বিশ্বাস করলেও নিজে আছে। এবং তার হাজবেন্ড দুঃখের শেষ নেই হাজবেন্ডের তরফ থেকে, হাজবেন্ড খারাপ মানেই কিন্তু সবকিছু খারাপ না। অনেকের হাজবেন্ড খারাপ থাকে, অনেকের বাচ্চা খুব ভালো হয়, অনেকের বাবা মা খুব ভালো হয়, তার কাজ খুব ভালো হয়। যতবার খুশি, কোনো ব্যাপার না তুমি কতবার লিখবে, একটা পাতা ভরাতে হবে। ছেলেকে মোটামুটি মানুষ করেছি, এখন তো স্বামী সন্তানের মঙ্গল ছাড়া কিছু চাওয়ার নেই, তাহলে কি সেটাই লিখবো? হ্যাঁ সেটাই লিখবেন, আপনি যেটা চান সেটাই লিখবেন, কোনো বার্ন নেই কতবার লিখতে হবে। এইবার 10 মিনিট আপনাদের প্রশ্ন শুনবো, বলুন। এখন আপনারা কোয়েশ্চেন ব্যাংক, আমি হচ্ছে উত্তর বিচিত্রা। আশা করি আমি বোঝাতে পারলাম। ম্যানিফেস্টেশন আমার জীবনে প্রচুর কাজ করেছে এবং অনেকের জীবনেই কাজ করে। আমি কোনোদিন এরকম দেখিনি যে এটা আমি চেয়েছি
আর এটা হয়নি। বাট আমার চাওয়াটা খুব সীমাবদ্ধ, মানে যেটা আমার একদম এখতিয়ারের বাইরে, যেটা আমি পাচ্ছি না চেষ্টা করে, বা জানি না, হতেও পারে নাও হতে পারে, সেটা হয় না। এবং সবার আগে হচ্ছে যে নিজেকে খুব ক্ষমাশীল হতে হবে। ধরুন কেউ আপনাকে একটা ভুল করে ফেললো, কিরকম টাইপের, আমি তো এক্সাম্পল দিচ্ছি, এরকম ধরুন বাড়িতে কাজ করছে, আমার বাড়িতে দুজন কাজ করে কন্টিনিউয়াসলি, আর তিনজন তো আছে, বাট দুজন সবসময় করে। আহ ওরা, আমি একটা নতুন কাপ সেট কিনে আনলাম সেদিন, দুটো সেট আর একটা সুন্দর একটা প্ল্যাটার মতন। তো কি একটা রাখতে গেল সিঙ্কের মধ্যে, পুরো নতুন প্ল্যাটারটা ভেঙে দিল, এসে আমাকে কাচুমাচু করে বললো, দিদি আমি একটা, কিন্তু আমি যখন এখানে হরোস্কোপ বানাচ্ছি, আমি তো আওয়াজ শুনতে পেয়েছি, শুনেই বুঝতে পেরেছি ওটা ভেঙেছে। তখন আমাকে বললে, তুমি শুনেছো আওয়াজটা? হ্যাঁ শুনেছি, বলে কিছু বললে না তো? আমি বলছি, বলে কি হবে, ভেঙে গেছে। আপনি যদি ক্ষমাশীল না হন, তার জন্য বলছি, ভাঙলে কি জীবনে বাপের জন্য চোখে দেখেছো? আমাকে বলছে দিদি যে আমি একটা বাড়িতে কাজ করতাম, তোমার বাড়িতে ঢোকার আগে আমি শুধু অমলেটের মধ্যে একটু দুধটা মিশাতে ভুলে গেছি। সে আমাকে কত কথা শোনালো। এই লোকটা যদি ম্যানিফেস্ট করে, কাজ হবে? হবে না। প্রথম কথা, ক্ষমাশীল হতে হবে। ও ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ওকে আবার বলা যে দেখো আর কিন্তু করো না। হ্যাঁ, আপনি যত পজিটিভ এনার্জি হোল্ডার, ওইটা একটা সুন্দর উর্বর মাটির মতন কাজ করবে। এবার ওই মাটিতে যাই পুঁতবেন সেখান থেকে গাছ হবে। না, তাকে ক্ষমা করে দেওয়া উচিত না, তাকে অ্যাভয়েড করা উচিত, এবং তাকে ঈশ্বরের সম্পর্কে বলে যে ও আমাকে এরকম করেছে, তাকে তুমি দেখে নিও ভগবান। দেখুন, ক্ষমা করার রামায়ণী আমরা কেউ না, না না ক্ষমা করার, না প্রতিশোধ নেওয়ার। তোমার এই কথাগুলো আমার বাবা আমাকে সবসময় বলে, লাইফে পজিটিভ থাকতে হবে, ক্ষমাশীল হতে হবে, একদম। হ্যাঁ, মূর্তির দিকেই। হ্যাঁ, নিজের ক্যাপাবিলিটির মধ্যে থেকে ম্যানিফেস্ট করতে হবে। কেমন একটু শুনতে চাই আপনার মুখ থেকে। কেন আমি বলবো তোমার মনটা কেমন? তোমার মন ভালো, তোমার মন তোমার মতন ভালো। তুমি আর আমি তো একই পরিস্থিতি থেকে বড় হয়ে উঠিনি। মন ডিপেন্ড করে বাবা মারও ওপর, পরিস্থিতিরও ওপর। গত জন্মের কর্মের ফলে কি জন্মে, অবভিয়াসলি। জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ লেখা যাবে। কোনো কোনো দিন একদম মন্ত্র পড়তে ভালো লাগে না, খুব কষ্ট, এখন ছটপটে লাগে, না তাও পড়তে হবে। ঠিক আছে, যেমন আজকে আমার একদম ভালো লাগছিল না ট্রেডমিল করতে, তাও করলাম, দূর করবোই, করতেই হবে, এটা ভাবতে হবে আজকে না, এটা যদি না করি তাহলে একটা বিশাল গন্ডগোল হয়ে যাবে, করতে হবে। আমার মনটা কেমন, আচ্ছা বলে এবার বলি, ম্যানিফেস্ট করতে গেলে কিন্তু পরস্পর বিরোধী চিন্তা ভাবনা আসে, যেটা বললো সঞ্চিতা, যে মনের মধ্যে প্রশ্ন আসে, যেটা বলছি যদি না হয়, এটা ভাবলে হবে না, হবেই, এটা ভাবতে হবে। শ্রী হরি লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। না, রাত্রিবেলা ঘুমের সময় লিখতে হবে। এটা হচ্ছে আমি যখন সব কাজ ছেড়ে রত্ন বুকিং বলে দিই যে আজকে রত্ন বুকিং নেবো না, হয়ে গেছে, আবার আগামীকাল সব শেষ আমার, লাস্টে আমি উইশ লিখি, উইশ লিখে ঘুমোতে চলে যাই, লাস্ট, এটা আমার লাস্ট কাজ, তারপর আমার কোনো কাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে সেই উইশটাই একবার ভাবতে হবে যে উইশটা ঠিক আমার পূর্ণ হবে। ওই সময় অবচেতন মন খুব স্ট্রং থাকে। ওং নমঃ শিবায়, হ্যাঁ। প্রতিদিন এক উইশ লিখতে হবে, প্রত্যেক দিন, যতক্ষণ না উইশ পূর্ণ হচ্ছে। এবং আমাকে তো সারা জীবন দেখছি অন্য ক্ষতি করে পেছনে লাগে, বাট তারাও ফিনান্সিয়ালি, হ্যাঁ তারা ফিনান্সিয়ালি ভালো, তাদের কেরিয়ারে ভালো, তুমি জানো না কি তার কখনো ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধি হবে কিনা, তার ছেলে মেয়ে তাকে অপমান করবে কিনা। সুখটা কিন্তু কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে না। আমরা ওই যে সুখে থাকা বলতে ভাবি যে আহ আমার কত টাকা স্যালারি হলো বা কিছু, এগুলো। আমি কোনো কিছু পজিটিভ ম্যানিফেস্ট করছি, ইনফ্যাক্ট এটা ম্যানিফেস্ট করছি যে আমার প্রবলেম হয়েছে, কিন্তু কেউ যদি বারবার আমার কাছে বলে চলে যে আমার প্রবলেম কিছুতেই সলভ হবে না, না তার মানে তুমি তার নেগেটিভ, নেগেটিভ জিনিসটা শুনছো, তুমি নেগেটিভ জিনিসটাকে গুরুত্ব দিচ্ছ। পূর্বজন্ম, ঠিক আছে। ডেট অফ বার্থ দিচ্ছেন কেন? ডেট অফ বার্থের লাইফ এটা না, জীবনে কিছু নেগেটিভ মানুষদের ভুলে যেতে বা মনে মনে করতে ম্যানিফেস্টেশন করবো? না, নেগেটিভ মানুষদের সাথে রাখুন, ওরা আপনাকে পজিটিভ ইমপ্রেশন, ওরা আপনাকে ম্যাচিওর করেছে। কোন টেন্সে লেখা উচিত? অবভিয়াসলি ফিউচার টেন্স। শ্রেয়া চ্যাটার্জি। উম
থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করলে আরো ভালো লাগবে। কটা উইশ, যে কটা তোমার উইশ সেটা। সোমা পোদ্দার পরে পুরোটা শুনুন। গায়ত্রী মন্ত্র না, আপনি গায়ত্রী মন্ত্র কখনো লেখে না, গায়ত্রী মন্ত্র পড়তে হয়, তাও যদি ব্রাহ্মণ হয় পড়া যায়। মাতৃতুল্য পিতৃতুল্য কেউ ভীষণ দিয়েছে। তোমার আচরণ এটাই হওয়া উচিত, তাদের দূর থেকে তাদেরকে তাদের যা প্রয়োজন তাকে দেবে, কিন্তু তার সামনে থাকা উচিত না। পিওর সোল হলে ভালোই হবে আলটিমেটলি। নিজেকে পিওর করাটা এমন না যে কেউ পুরোপুরি পিওর হয়ে আসলো, না, সবাই পুরোপুরি পিওর থাকে না, আস্তে আস্তে মানুষ অনেক ভুল কাজ হয়, কারণ আমরা সবসময় পিওর মানুষের সংস্পর্শেও থাকি না। হ্যাঁ, ভুলভাল প্রচুর মানুষের সাথে মিশতে তারা মানুষকে ম্যানিপুলেট করে। নেগেটিভ এনার্জি কিন্তু আরেকটা মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করে দেয়। পজিটিভ এনার্জির লোকরা পজিটিভ করা তৈরি করে, কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এই নেগেটিভ এনার্জির সাথে লড়াই করা খুব ডিফিকাল্ট। ঠাকুরের স্বপ্ন দেখতেই পারো, ঠাকুরের স্বপ্ন দেখুন। ভগবান তো অবচেতন মনে সবকিছুতেই কেন্দ্র করে আছে। ঘুম থেকে উঠে আপনি যে মন্ত্রগুলো শিখেছেন ওটা মনের মধ্যে চলে আসে, নিজের ইনসাইড থেকে মন্ত্রগুলো বলা হয়ে যায়। হ্যাঁ আসবে, মন্ত্র তো আসে, মন্ত্র চলে আসে তো। যেমন ঢেকুর আসে না, খেলে তো একটা ঢেকুর আসে, যে কি খেয়েছো দুপুর বেলা, খুব রিচ খেলে একটা ঢেকুর আসে, এটা সেরকমই মন্ত্রেরও কিন্তু একটা এসেন্স আছে, ওটা বেরিয়ে আসে। আমি পজিটিভ কিছু ভাবলে সেটা হয় না, কিন্তু মাঝে মাঝে নেগেটিভ কিছু মনে হলে সেটাই দিই, কারণ তোমার নেগেটিভ ম্যানিফেস্টেশনটা খুব স্ট্রং। সেভেন চক্র নিয়ে ওটা পড়ে। মানসিক যন্ত্রণার কি আছে রূপা চক্রবর্তী? তাহলে ভাবুন যে আজকে স্বামী বিবেকানন্দ তার মাকে ত্যাগ করে সংসার সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তাহলে কি তিনি পাপ করেছিলেন? তাই বলে কি মাকে সম্মান করতেন না? কেউই আমাদের মা না, কেউই আমাদের বাবা না, কিন্তু এই কথাগুলো মেনে নেওয়া তো খুব কঠিন, ওরম ভাবে ভাবা যায় না। তো খারাপ যারা কাজ করে তাদের থেকে দূরে থাকতে হয়, নাহলে বেসিক্যালি ওরাও আপনাকে শান্তি দেবে না, আর আপনি ওদের ভালোবাসতে পারবেন না। তার থেকে দূরে থাকুন, দূর থেকে যতটা হেল্প করার করুন। কি করবে, কষ্টকে হজম করতে জানতে হবে রামায়ণী, কিছু করার নেই, হজম করে নিজেকে স্ট্রং করতে হবে। সেভেন চক্র অ্যাক্টিভ করার প্রসেস এগুলো লাইভে শেখানোর বিষয় না, এগুলো অত্যন্ত গুপ্ত বিদ্যা। আমি তো কিছুটা শেখাই, যখন শুদ্ধিকরণ শেখাই। অদিতি লিখছে আমি খালি তোমার স্বপ্ন দেখি। তাই? কি কি দেখো আমাকে নিয়ে স্বপ্ন, বলো। এটা আমিও জানতে চাই, কি জানতে চাও? কনসিভ করার জন্য কিছু টিপস, কনসিভ করার জন্য যেটা কাজ সেটা করো, আবার টিপস কি দেবো? এইসব টিপস আবার আমি কি দেবো? কি প্রারব্ধ কর্ম করব? ওং নম সরস্বতী নম লিখবো, জয় মা সরস্বতী লিখলেই হলো। কিছু ব্যবস্থা কি করে করব? তাহলে তোমরা একটা প্ল্যাকার্ড বানাও যে যারা বুকিং করতে চাইছেন তারা ফোন করবেন না, তাহলে বুকিং পাবে। শুনবে না, সেটা নিজের মনে একবার বলবে আর কি। সফল হওয়ার জন্য নিজেকে বিলিভ করাতে হবে যে তুমি সফল হবে। এবার চাকরির চেষ্টা করলে তুমি চাকরি পেলে, তারপর তোমার চাকরি ছিল, হলো না, আর চাকরি তোমার থেকে নিয়ে চলে গেল, তাহলে কি হবে? ম্যানিফেস্ট কি হার্ট চক্রের কনসেন্ট্রেট করে করবো? ওরকম কোনো ব্যাপার নেই, করতে চাইলে করবেন। তারপর কি মেয়ে হয়ে, মেয়ের হয়ে ম্যানিফেস্ট করা যাবে? হ্যাঁ, তুমি তোমার সন্তানের জন্য ম্যানিফেস্ট করতে পারো। তারপর আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছু অ্যাভয়েড করতে শিখেছি। রত্ন তোমাকে এটাই দেবে। অ্যাস্ট্রোলজি কি করে ম্যানিফেস্টেশনে হেল্প করে? অ্যাস্ট্রোলজিতে যখন আমরা রত্ন পড়ি তখন রত্ন প্রপারলি শুদ্ধিকরণ করে পড়ি। মানে এখানে অবশ্যই দীক্ষার মতন একটা ব্যাপার হয়, যারা করেছেন তারা জানেন, তারা মনকে অদ্ভুত ভাবে তারা কন্ট্রোল করতে পারে, তাদের মানসিক কন্ট্রোল কিন্তু একটা আলাদা ফেজে চলে যায়। হ্যাঁ, সেটাই মনে মনে বলবে, বেসিক দুটো অ্যাটলিস্ট বলবে। পুজোর সময় যাবেও তো কোথায়? ইয়েতে, এক্সিবিশনে, চেষ্টা তো ডেফিনেটলি করবো গো। আচ্ছা, এবার শেষ করি। হয়েছে তো সবার প্রশ্ন? ম্যানিফেস্টেশন
আগামীকাল থেকে শুরু করে দিন ম্যানিফেস্টেশন। আর যেখানে ম্যানিফেস্ট করবেন সেখানের যে কালারটা করবেন, এই যে ধরুন এই যে খাতাটা, এই খাতাটা কিন্তু কখনো কালো কিনবেন না, ঠিক আছে? ম্যানিফেস্ট করার যে ডায়েরিটা, এটা কালো কিনবেন না। প্রশ্ন করবে, হ্যাঁ নিশ্চয়ই করবে, বলো, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি, বলো। বলো কি প্রশ্ন করছো? নাহলে কিন্তু কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম, তুমি সারাদিন আমাকে কথা বলে বুঝিয়ে শান্ত করে প্রতিদিন তোমার ভয়েস গুলো শুনেছি। উম এটাই ব্যাপার, যখন তুমি আমাকে কাঁদতে কাঁদতে মেসেজ গুলো করলে, তখন এমন একটা দিনে তুমি আমাকে মেসেজ করেছিলে যেদিন প্রচন্ড, মনে আছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর ঘুম থেকে উঠেই আমি চট করে ফোন অন করি না, পরে আমি নেটটা অন করলাম যখন শুনলাম তোমার ভয়েস গুলো। এটা আমার মধ্যে, আমি না খুব তাড়াতাড়ি এটা এটা আমার মধ্যে হয়। আমি এখন আস্তে আস্তে পরিস্থিতিতে অনেকটা শক্ত হয়েছি, মানে মানুষের অনেক খারাপ রূপগুলো দেখে। কেউ খুব দুঃখ পেলে আমারও মনটা খুব দুঃখ হয়ে যায়, মানে আমি খুব স্যাড হয়ে পড়ি, মানে ওর এটা এরকম প্রবলেম হয়েছে বা কিছু। আমাকে অনেকে বলে যে তুমি এরকম ভাবো, তুমি একদম প্রফেশনাল নও, তুমি এরকম ভাবো কেন? আমি তখন মনে হয় যে এই জিনিসটা কিভাবে আমি সলভ করব, এটা আমার ভীষণ মাথার মধ্যে ঢুকে যায়, আমার যত অ্যাক্সেস আছে আমি সেটাকে কাজে লাগাতে থাকি। তো তুমি যখন আমাকে মেসেজটা করেছো সেদিন আমার যে সারাক্ষণ থাকার মেট, সে আমাকে তার কিছুক্ষণ আগে ফোন করে বললো দিদি আজকে আমি আসতে পারবো না, আমার খুব জ্বর হয়েছে। এবার ও আসবে না মানে কিন্তু আমার পুরো শিডিউলটা গন্ডগোল হয়ে গেল। আমি শুদ্ধিকরণ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসে আছি, এটা করেছি ওটা করেছি। হ্যাঁ, তো যাই হোক, তাও আমি কিন্তু তখন যাই করেছি না কেন সবার আগে আমি তোমাকে আনসার দিয়েছি, কারণ সবার আগে দরকার জানো তো কাউকে ভালো রাখা। তুমি যদি একটা সোলকে, যে দুঃখ পেয়েছে, তাকে ভালো রাখার চেষ্টা করো। সাপোজ কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি পাশে রেস্টুরেন্টে বসে বসে কফি খেতে পারো না, তোমার কিন্তু উচিত তাকে নিয়ে গিয়ে আগে হেল্প করা, তাকে হসপিটালে অ্যাডমিট করা। করতে গেলে তোমাকে নানান রকম পুলিশি ঝামেলা করতে হবে, প্রশাসনিক কিছু করতে হবে, সেগুলোও করা দরকার। কিন্তু ইউ শুড হেল্প, এটা তোমার কাছে ফিরে আসবে, আসবেই। ও করবে না, অন্য কেউ তোমাকে সে করবে। আমরা যখন কাউকে সিম্প্যাথি দেখাই, ভালোবাসা দেখাই, ওই ভালোবাসাটাতেই ওর মনে এমন একটা পজিটিভ জিনিস তৈরি, ও নিজেই সলভ করবে যে জিনিসটা। আমি কিন্তু তোমাকে কোনো প্রবলেম সলভ করে দিইনি, আমি শুধু তোমাকে কি কি করবে না আর কি করতে হবে সেটা বলেছি, তাই না? ওই, এই যে তোমাকে আমি সেদিন এটা করলাম, এটাতে শুধু আমি তোমাকে ভালো করেছি কিনা জানি না, আমি নিজে খুব রিলিফ পেয়েছি, আমি নিজে খুব সিকিউর হয়েছি। নারীটা পরে বলবো, শনিবার কি শনি মন্ত্র জপ করা ওরম কোনো ব্যাপার না, না ম্যানিফেস্ট করার কোনো তিথি নেই। দেবশ্রী, আপনি এনকোয়ারি এই এখানে পেজটা ফলো করবেন, বলবো আজকে একটা ঘটনা ঘটেছে, মেসেজ করবো। আচ্ছা, নেগেটিভ মানুষ যাকে আহ জীবন থেকে বাদ দিতে পারবো না, তাকে ট্যাকেল করব কি করে? নেগেটিভ মানুষের, নেগেটিভ মানুষরা যে অশান্তিগুলো করছে ওগুলো সম্পর্কে নিজেকে আর মাথা ঘামালে হবে না, একদম বলতে হবে এই লোকটা জীবনে চেঞ্জ হবে না, আমি নিজেকে চেঞ্জ করে নি, নাহলে তুমি বাঁচতে পারবে না। মানুষকে হেল্প করা সবসময় উচিত। অন্যের জন্য তুমি যতটা মন দিয়ে করেছো, নিজের জন্য ততটা করোনি। অর্পিতা চক্রবর্তী, থ্যাংক ইউ। না কতটা ভালো হবে জানি না, বাট ভালো হওয়ার চেষ্টা করছি। ও সায়নী, 3 তারিখ আছে। হ্যাঁ, ম্যানিফেস্ট করার সবসময় চেষ্টা করতে হবে। সে বজরং বলি, সেই জন্য হনুমান চালিসা করি, বাট সেটা ব্রেকফাস্টের পর স্নান করে পড়ি, এরকম ঠিক আছে? হ্যাঁ সেটা পড়তে পারো, কিন্তু মন্ত্র যত না খেয়ে পড়বে তত ভালো। হ্যাঁ হতেই পারে ইয়াররিং এ সেম ইয়াররিং, তো আমি একটা নিশ্চয়ই একটা দোকান থেকে কিনেছি, সেই দোকানে কি একটা ইয়াররিংস ছিল? ঠিক আছে, আজকে শেষ করছি। আশা করি আপনাদের ম্যানিফেস্টেশন নিয়ে কিছু জিনিস বলতে পারলাম। বাট আমি ম্যানিফেস্ট করি একটাই জিনিস, যে আপনাদের লাইফে আপনারা যা যা চাইছেন, যেটা ভালো সেটা হোক, নেগেটিভ জিনিসগুলো খুব চলে যাক। এবং ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনায় থাকুন যে ভগবান তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে শক্তি দাও। ভগবান আমাদের রক্ষা করবে, কিন্তু রক্ষার তো ঈশ্বর করেন। হ্যাঁ, কিন্তু আপনাকে অস্ত্র শস্ত্র দিয়ে লড়াটা শিখতে হবে, কারণ কোন ঘাটা তরোয়ালের কে বাইরে থেকে দেবে পেছন থেকে আপনি জানেন না, ওটা আপনাকে ঈশ্বর রক্ষা করতে পারে। কিন্তু যুদ্ধ করা যদি আপনি না শেখেন, না শিখে বলেন আমাকে ঈশ্বর রক্ষা করো,
তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তাই অলওয়েজ আপনাকে স্ট্রং হতে হবে। বিসর্জন দেবেন কেন? সব ঠিকঠাক থাকলে গণেশ মূর্তি। ঠিক আছে, আজকে শেষ করি। সবাই ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে সোমবার দিন। সোমবার শ্রাবণের উপোস শুরু হচ্ছে। যারা পারবেন করবেন, আর যারা পারবেন না তারা ফলাহার করুন, যেরকম ভাবে করুন, কিন্তু করুন তো অবভিয়াসলি। কারণ ইউনিভার্স ইউনিভার্সই হচ্ছে ঈশ্বর, প্রকৃতি হচ্ছে ঈশ্বর। আর আমরা সেই প্রকৃতিরই অংশ। প্রকৃতির সাথে জাস্ট কমিউনিকেট করা, যেমন প্রকৃতিকে নোংরা করা উচিত না। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যে কোনো নোংরা করব না, প্রকৃতিকে পজিটিভ রাখবো। ঠিক সেরকম প্রকৃতির থেকে এনার্জি নেওয়ারও একটা সিস্টেম আছে, তার জন্য ফাস্টিং। আর এই জন্য আমি ভিডিওটাও করেছি, আপনারা দেখবেন ভিডিওটা। বাকি কথা আবার আগামী লাইভে হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।